হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। আমি একটু অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের যে প্রত্যাশায়? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান, আসলে জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান, এরকম কিছু? এক্স্যাক্টলি। সত্য ইতিহাস, যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিট বাজি না, সত্য সবসময় সত্য। এটা আজ হোক আগামীকাল প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে শহীদ কারা, এটা তো সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার শহীদ তালিকা বা আহত তালিকা আপনাদের কি আসলে কেউ নাই নাকি প্রকাশ করছেন না কেন? এটা কারণ কি? জি, আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে, এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000, তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সে জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলন আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদেরকে ওন করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করে ওন করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে, অমুকের নাম বলেন না কেন, বলেন না কেন, স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিয়ে এরকম হয় সম্ভব কিনা 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দিই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা আপনারা যারা বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূর্ণ প্রশ্ন, আপনারা এটা শুধু মৌখিক ভাবে না, শহীদদেরকে ওন করার জন্য গত 3-4 মাসে আসলে কিছু করছেন? সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের একটা বললে আবার বলবেন যে আপনার ক্রেডিট দাবি করছেন। আমাদের তো শিক্ষার্থীদের অবশ্য জানার অধিকার আছে। আমি শেষ করে দিই। জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কাইম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্টারিম গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে 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 এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাদের নিশ্চয় আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন নাকি আপনার সকল শহীদদের খোঁজ খবর নেওয়া হলো? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে মাগুরাতে, কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তো আমি মাগুরা সফর করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাবো, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। তো এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। এবার আমি নিজে পার্সোনালি আমার কথাই বলছি এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে ওন করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন।
তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যেখানে শহীদ হয়েছে স্ব শাখা এবং ওয়ার্ডকে ভাগ করে দিয়েছেন। আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশে প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম লোকাল পর্যায়ে? যে আমাদের কমিটি আছে। মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তরে বলেছি যে ৭৭ সাল থেকে আজকে দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। আচ্ছা, আগে বিশ্ববিদ্যালয়তে 5ই আগস্টের আগে আপনারা ছিলেন, রাইট? শিওর শিওর তার আগে ছিল, গালিব ভাইরা ছিল, শিওর। কখনো তো মিস হয়নি। অর্থাৎ ছাত্র শিবির এই সময়টা তো একদম লোকাল পর্যায়ে পর্যন্ত তার কমিটি কন্টিনিউ করেছে। সেই কমিটিতে ফাংশন করে আপনারা শহীদদেরকে অন করতে চান এবং সেই কাজটা করতে চান। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গালিব ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, কমিটি নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি ফরহাদ সাহেবের সাথে একটু আলাপ করতে চাই। আমাদের শিবিরের রাজনীতি একটু বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে, সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে, শিবিরে যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কারো যদি পদের প্রতি লোভ থাকে, কেউ যদি সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো শিবিরের রাজনীতিটা যদি আমরা না বুঝি, আমরা না বুঝে আমরা এটা ভোটার কারা হবে? আচ্ছা, আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যে যা আছে, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখে আমরা দেখি নেতার সাথে মধুতে এখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না, এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পালে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনারা শিবিরের সেট আপ করে যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না। আপনি এটা বোঝা ভারী হিসাবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবিরের যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের তাদের নেতার সারা দেশে কমিটি দেন, যদি আমি ধরেই জানুয়ারিতে শুরু করবে, ঠিক কতদিন সময় লাগে আপনাদের সারা দেশে কমিটি দিতে? আমাদের আপনারা জানেন আগামী 31শে ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন এবং মনোনীত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144টি ইউনিট আছে, 144টি ইউনিটে সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি। একদম সম্প্রচার। হ্যাঁ, সবগুলো আমাদের নিঃসন্দেহে অসাধারণ যে ছাত্র সংগঠনের 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের সকল কমিটি অ্যানাউন্স করতে পারবে। নিশ্চয়ই ভালো এক্সাম্পল। আমি যাবো আমাদের গালিব ভাইয়ের কাছে, সেটি হচ্ছে শিবির যতই ভালো কাজ করুক না কেন, প্রশ্নটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যখন তার নিজস্ব অথরিটি, সে যেমন প্রশ্ন করলেন যে আমার যদি অ্যাসেম্বল হলে সে বারান্দায় না থাকে, ভিতরে থাকে, তো আমার কম্বল দেওয়া লাগে না, অধিকারের জন্য কাজ করতে হয় না। তো ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে গেলে শিবির কতটুকু রেলেভেন্ট কেন দরকার? এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। যেমন ধরেন, আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে আদৌ আসার প্রয়োজন আছে কিনা। তারপর তো আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করি, তাই না? যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে নাই তারা সবাই তো রবীন্দ্রনাথ হয় না। তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে, কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে, কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যে ট্রেনিং সেটা হয়, কিছু ইডিওলজি শেখায়, কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায়, এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে, ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে। তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওইগুলো করতে পারে। ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ান্ট, এটা হইতে পারে। কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই, তখন একটা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যাই। তো আই সি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি অ্যাজ এন ইনস্টিটিউশন, যার মধ্য দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা এটা করবো। তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে, যে যেটা পছন্দ করবে সেই ইনস্টিটিউশনে যাবে, সেখানে করবে। এন্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না, এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, এবং এর বাইরে থেকে তারা করবে, তারা অলসো ওয়েলকাম টু ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ। আমি শিশির মনির ভাইয়ের কাছে যাবো। সেটি হচ্ছে আপনি পলিটিক্যাল, গালিব ভাই যেটা করলেন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন, শিবির আসলে কি?
আপনি পলিটিক্যাল, আমি যেটুকু বুঝি ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার সে পাচ্ছে না সেটা ইস্যু করবে, প্রজাকে হেল্প করবে। এই যে সায়েন্স ফেস্ট, এই যে ম্যাগাজিন ছাপানো শিশুদের, এই যে আবার চিত্র প্রদর্শনী করা, এই যে আবার গানের আসর, নাটক মঞ্চায়ন করা, এটা প্রুফ করে শিবির কি একটা এনজিও না পলিটিক্যাল সংগঠন না মিশনারি সংগঠন না ধর্মীয় প্রতিষ্ঠান? এটা কি এক্সাক্টলি আসলে শিবিরের রূপটা কি? এটা প্রমাণ করে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 9টার মধ্যে প্রবেশ করতে হবে। আমার তো মনে হয় এফ রহমান হল পর্যন্ত লাইন হবে। এখান থেকে শুরু করে এফ রহমান হল নীলক্ষেত পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে। এরকম প্রতিযোগিতা দেখছেন আপনারা? আমি তো এটাও দেখছি শহীদুল্লাহ হলের সায়েন্স লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে গেছে। আই সো ইট। কেন এটা? এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট, লাইব্রেরি এনহ্যান্সমেন্ট, লাইব্রেরি রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা, ইন্টারনেট বেসড ফেসিলিটি ক্রিয়েট করা, ছাত্র শিবিরকে এই দাবি উত্থাপন করতে পারে না? এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মের যদি তারা এটা অ্যাড করে আর এরই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয়, তাহলে কি ছাত্র সংগঠন ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয়? ফর এক্সাম্পল ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ জার্নাল, খেয়াল করেছেন রিসার্চ জার্নাল বের হয় না এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয়, কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নেই। তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে বের উঠবে? ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? কিসের ভিত্তিতে? এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে, বিতর্ক করে, এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের হয়? এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের ভিতরকার যে থিঙ্কিং ক্যাপাসিটি এটা শানিত হয়। তো ছাত্র শিবির আয়োজন করছে, এই যে আয়োজন করছে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করছে, ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে, ফুটবল খেলার আয়োজন করছে, ক্রিকেট খেলার আয়োজন করছে, ছাত্রদের মধ্যে কম্পিট করছে, একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে। এই যে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারতো, আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। কিন্তু তা পারে না। কেন পারে না? কারণ কি জানেন? দ্য মেইন এক্সাম্পল হলো ছাত্র শিবির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে, ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই। এরকম ছাত্ররা আপনারা যদি কেউ অক্সফোর্ডে, ক্যামব্রিজে, ইয়েলে যান, আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে 10টা আইভি লিগ ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম এরা কি করে। এখানে তো ছাত্র পলিটিক্স নাই, কাজটা কি করে? কিন্তু দেখা গেছে এক ইয়েল ইউনিভার্সিটি থেকে আমেরিকার যে কয়েকজন প্রেসিডেন্ট হয়েছে, শুধুমাত্র ইয়েল ইউনিভার্সিটির ছাত্র ছিল, এইরকম প্রেসিডেন্ট হয়েছে 7 জন। এবং বড় করে একটা ডিবেটিং ক্লাব আছে, এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি, একের পর এক ছবি, কার পরে কে, কার পরে কে, কার পরে কে, মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয় মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্যই তৈরি হয়েছিল। ইজ সাচ এ ক্যারেক্টার। কিন্তু আমরা এই কর্মকাণ্ড ভুলে আমরা কোথায় আছি জানেন? আমরা হলো ওই সিট দখল করি। আর কোথায় আছি? কে সিটের উপরে থাকবে, কে সিটের নিচে থাকবে। আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের, তাহলে ট্রেডিশনাল ছাত্র রাজনীতি থাকতোই না। আমরা এক সময় একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার মনে আছে 2005 সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম। সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হবে। এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল। তখন আমি ভাবতাম যে আরে এটা প্রতিবাদ করে কেন? একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে, কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন? তখন আমি গভীরভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানেই শেষ হয়ে যাবে। অথচ ঢাকা, আমি তো আমার ধারণা, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতাম,
কোনোদিন সুযোগ পাইতাম। আমি যদি শিক্ষামন্ত্রী হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মাল্টি স্টোরিড হল বানিয়ে দিতাম। একজন ছাত্র পাইতেন না যে কানে ধরে হলে থাকতে হবে সিটে, এই জন্য অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই মুর্দাবাদ বলবে, একজন পাবে না। কারণ এটা দিস ইজ নট দি এক্সপেকটেশন। তখন কি শিবির বেশি বেনিফিটেড হবে এরকম পরিবেশ থাকলে? অবশ্যই তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ কি? তখন শিবির বিতর্ক করবে, তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ তখন শিবির রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে, তখন শিবির রিলেভেন্ট থাকবে। কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে, এইগুলো অন্য কারোর জন্য চালু করা একটা সহজ না। তাহলে শিবির কি পলিটিক্যাল সংগঠন না সবকিছুর একটা প্যাকেজ? হ্যাঁ, তাহলে শিবির কি? শিবির হলো একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম, যে মেকানিজম ওই যে আপনি র মেটেরিয়াল ঢোকাবেন, শেষ দিকে সাবান হয়ে বের হবে। আপনি একদিকে ঢোকাবেন চর্বি, চর্বির শেষ মাথা কি? সাবান। যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে? এই যে আমরা এখানে বসে রয়েছি, আমরা দেশে বিদেশে এমন কোন জায়গায়, এমন কোন বিখ্যাত জায়গায়, আমার এই 16-17 বছরের ওকালতি জিন্দিগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, এবং এই পুরো ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি। এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে, কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে, এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে সিক্ত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে। ফলে আমি মনে করি, আন্ডার এনি সার্কামস্টান্সেস ইন বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি, the organization CIVIC, what is doing, this organization will always be relevant. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা কিউরিয়াসিটি, আমরা অবশ্যই অডিয়েন্সের কাছে চলে যাবো খুব দ্রুতই। কিছুটা জাহিদ ভাইয়ের কাছে, যে শিশির ভাই বললেন যে এত কিছু করছেন আপনারা, আসলে আপনারা টাকার উৎস কি? আপনারা এত বড় বড় প্রোগ্রাম কিভাবে করেন? ছাত্র শিবিরের ওই যতগুলো ইউনিট আছে সব জায়গায় বাইতুল মাল সম্পাদক আছে, আপনারা হয়তো কারো জানা আছে কিনা। এই বাইতুল মাল সম্পাদক গুলো নিয়ে আসলে বলা যাইতো যে ছাত্র শিবিরের টাকার উৎস কি। তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি। সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী দান, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারা রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে। আশা করি আপনিও দান করেন মিস্টার ফরহাদ। যেহেতু আমি একটা মডারেটর ভূমিকা, আমার এখন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা, এটা একটা কোশ্চেন। তো আমাদের একটা তত্ত্ব আছে যে আমি খরচ করি কিনা। তত যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে, একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে। এরপর আমাদের এখানে শিশির ভাই আছেন, গালিব ভাই আছেন, যারা অতীতে শিবির করেছেন, আপনাদের তারাও আমাদেরকে দান করেন। একটু ইন্টারেস্ট হচ্ছে, তার মানে বোঝাচ্ছেন আপনার শাখায় যারা শোনেন, এই বিড়ম্বনার কথাটা বলি। এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদে আছে। কারণ প্রতি মাসের 5 তারিখ আসতে বলে না হয় 10টা জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার। অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো। শিশির ভাই যেটা বলছেন, উনি যখন রানিং ছিলেন উনিও ঠিক সেম কাজটাই করতেন। আমরাও শিখতে একই কাজই করতাম। আমার এখনো মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারমান হলে আমি থাকতাম, তখন ঢাকা এই এফারমান হল, আমি ইন্ট্রুডিং, আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফারমান হলের গেট থেকে মতিঝিল যেতে তখন 12 টাকা রিক্সা ভাড়া ছিল, 12 টাকা। আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে। জনতা ব্যাংক টাওয়ারে আমাদের 5 জন সদী ছিল, আমি নিজেও একজন এফারমান হলের বায়তুল মাল সম্পাদক ছিলাম। তো যখন যেতাম, এরপরে আমাকে বলা হলো আপনি 12 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মাল আনতে যান, আবার 12 টাকা দিয়ে আসেন, 24 টাকা তো খরচ, বাইতুল মাল পান কত? আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো 326 টাকা। তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না, এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে। তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর বাসে উঠে গিয়ে নামতাম, এবং সারাদিন ঘুরে ফিরে 326 টাকা। কোনোদিন আমার মনে আছে একজন শুধু ছিলেন যিনি একাই 100 টাকা দিতেন। ওই বাবা, 100 টাকা! তখনকার দিনে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এটা নিয়ে কষ্ট করে আসতাম, আবার শিবিরকে বুঝিয়ে দিতাম। আপনি এখন কয় টাকা দেন? এখন আমি এই কয় টাকা দেই, তখনকার দিনের 100 টাকার যে ভ্যালু ছিল 20 বছর আগে, তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই।
আচ্ছা আমি জাহিদ ভাই বলতে চাই, তার মানে বোঝাচ্ছেন যে আপনার এই কথাটা একটু অ্যাড করছি জাস্ট 30 সেকেন্ড। সেটা হলো আমাদের এই যে আয় হচ্ছে আবার ব্যয় হয়, প্রত্যেকটারই হিসাব একেবারে 1 টাকা করে করে হিসাবটা রাখতে হয় এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে একবার অডিট করতে হয়। অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো হচ্ছে শাখায় করে, শাখা অবস্থান করে, এভাবে একবার ইউনিট পর্যায় পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা যিনি সংরক্ষণ করেন তাকে দিতে হয়। তার মানে হচ্ছে আপনার সাপোজ আপনি একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা হলে দায়িত্বে আছেন, তার মানে এটা প্রুফ করে যে আপনি আপনার আগের যত শিবির করতে সবাই এরকম ডিস্টার্ব করে ফোন দিয়ে না, এটা তো ডিস্টার্ব না, এটা ভালোবাসা। তবে মানে এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা হচ্ছে শিবির তার লোকদের কাছ থেকে টাকাটা নেয়, বাইরের অন্তত কোনো স্ট্যান্ড থেকে অথবা কোনো দোকান থেকে চাঁদাবাজি করে। এটা শিবিরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। অডিট সিস্টেমটা কি ঠিকঠাক যেভাবে বলছেন সিরিয়াসলি মেনটেনেন্স করা, এটা কি রেগুলার হয় নাকি? আমাদের মানবীয় যোগ্যতা যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চটুকু দিয়ে অডিটটা করা হয় এবং অডিট রিপোর্ট মেনটেন করা হয়? অডিট রিপোর্ট। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাবো সর্বশেষ প্রশ্ন। আমরা এরপরে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো অডিয়েন্সের পাশাপাশি প্রশ্নগুলো আসবে আর কি। আমি সাদিক তাইমের কাছে যাব, যেটি হচ্ছে আপনাদের ব্যাপারে রক কাটা সহ অন্য বিষয়ে প্রথম আলোর কিছু রিপোর্ট আসছে। এই যে রিপোর্টের ব্যাপারে রিপোর্ট আসছে যে এত ধরনের রক কাটছে বা অন্য কিছু, এটার ব্যাপারে আপনি কি বলবেন? যেখানে আপনার অনেক লিডাররা বলে যে এটা শুধু নিউজ হয়েছে বাট পরবর্তীতে প্রুফ হয় না, এর মধ্যে এক্সাম্পল সহ বলবেন আপনি। আচ্ছা, শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে। আমাদের অডিয়েন্স যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন। প্রতিবারই শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে, এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই। শিবির সন্দেহে বলে চালিয়ে দিয়েছে। আমরা 24-এ এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো খুব ভালো করে জানি। তো বেশিরভাগ ঘটনা যা যা হয়েছে এক্ষেত্রে শিবির ভিকটিম হয়েছে, শিবির বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং 24-এ এসে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উত্তরের সভাপতি, তিনি 10 দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। পরে সাথে সাথে তিনি এখান থেকে লাইভ করেছেন টঙ্গী কলেজের সামনে থেকে, এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম না, এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবির চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা। কিন্তু পত্রিকায় কি দুঃখ প্রকাশ করে নিউজ করেছে কিনা? কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে, কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল। আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটা হচ্ছে নিন্দা জানিয়েছি। তার মানে এর আগেও এরকম এক্সাম্পল আছে যেখানে একজন বিরোধী পত্রিকায় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, বাট তিনি পরবর্তীতে অভিযোগটাকে খারিজ হওয়ার পরে পত্রিকাটা আবার ফলো করে প্রচার করা, এরকম কিছু? অবশ্যই। আমাদের যদি আমরা রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল সালেহি ভাই, ওনার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে পত্রিকায় বড় বড় হেডলাইন করা হয়েছিল। আপনারা যদি এখন পত্রিকা দেখেন এটা পাবেন। পরবর্তীতে যখন তদন্ত হলো, তদন্তের পরবর্তীতে দেখা গেছে ওনার সাথে এই ঘটনার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো মিডিয়া যে ওনার উপর যে জুলুমটা করছে, একজন নিরপরাধ মানুষ, তাকে হত্যার আসামি করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে, যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজটা ছড়া গেছে। কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো, দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই। তো এই ধরনের যে গত আমাদের মানে হচ্ছে 16 বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি। আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো আমরা তুলে ধরবো। আমরা অপেক্ষায় থাকবো ছাত্র শিবির নিঃসন্দেহে তাদের কেসগুলো দেখেন। আমরা অডিয়েন্সের কাছে যাবো সরাসরি। একটা শুধু বলি, খুবই আমাকে শিবিরকে কেন ইউনিক মনে হয় জানেন? কেন এটা একটা এক্সেপশনাল? আমি যখন হলে উঠি, দ্যাট ওয়াজ ইন 99। তো আমার হলের তিনি সভাপতি ছিলেন, নাম বললে অনেকে চিনে ফেলবেন, আমি নাম বলছি না। তো আমি একটা রুমে থাকতাম, এক রুমে আমরা 4টা সিট ছিল, 12 জন লোক থাকতাম। রাতে ছাড় পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত। তো ফজরের নামাজ মিস করি। উনি একটা বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? বলে যে তোমার পায়ের আঙ্গুলের সাথে আমি একটা রশি দিব, রশিটা তোমার আঙ্গুলে বাইরে রাখবো, আর জানালার পাশ দিয়ে রশিটা বাইরে করে রাখবো, আর আমি ফজরের সময় গিয়ে রশিদের টান দিব। যখন রশিদের টান দিব তখন মনে করবা যে ফজরের রক্ত হয়েছে, তোমাকে উঠতে হবে। আপনি পাবেন এটা কোথাও? ক্যান ইউ ক্লেম ইট? রিয়েলি ইউনিক, এক্সেপশনাল। এগুলো দেখে আমরা শিবির করেছি, এগুলো দেখে। ফলে এগুলো হাইলি মোটিভেটেড। হ্যাঁ, এর একটা পার্ট থাকতে পারে হিস্টোরিক্যাল দায়,
এর একটা পার্ট থাকতে পারে অতিথির লোকদের অপরাধ, কিন্তু সেটা তো আমরা এভাবে দেখিনি। কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা, এটা আপনি পাবেন না, এটি ইউনিক, অদ্বিতীয়, একক। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি অডিয়েন্স যাবো, আমাদের সাউন্ড সিস্টেম ভলান্টিয়াররা যারা দেখছেন, আমি কয়েকজন সহযোগিতা চাইবো। আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে আগে প্রশ্ন নেব আমরা সরাসরি। আমাদের অডিয়েন্সের থেকে স্পিকার নিয়ে যাওয়ার অনুরোধ করছি। ভলান্টিয়ারদের মধ্যে থেকে একজন সহযোগিতা করবেন প্লিজ। জি, নুর ইসলাম নূর ভাই সহযোগিতা করবেন। নারী শিক্ষার্থীদের মধ্যে কে প্রশ্ন করতে চান একটা হাত তুলবেন। জি, নাম বলবেন এবং ডিপার্টমেন্ট বললেই চলবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্ন করবেন প্লিজ। প্রশ্ন কার কাছে ফরওয়ার্ড করবো এটি আমি ফরওয়ার্ড করবো নিঃসন্দেহে, প্রশ্নটি আমার কাছে করবেন। শিওর। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিক নাহার, সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট। প্রশ্ন হচ্ছে যে শিবিরের যে ভাইরা আছে এনাদের টাকা নিয়ে যে কাপড় পরা নিয়ে অনেক বেশি কথা হয়, ইভেন এনাদের দাড়ি যে নেই এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়। এটা আসলে কেন হয় যে শিবিরের বাইরে দাঁড়িয়ে পায়? ওকে, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা সব উত্তরে নিশ্চয়ই যাব। আমি এরকম থিওলজির প্রশ্নগুলো ক্যাটাগরাইজ করে একসাথে উত্তর দেবো, এরপরে আর কোনো প্রশ্ন করবেন কিনা? জি প্লিজ, আমরা ক্যাটাগরি বেসিসে একসাথে অ্যান্সার করলে আমরা শর্ট টাইম অনেকগুলো প্রশ্ন অ্যাড্রেস করতে পারবো বিশেষ করতে। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি মিতু আক্তার, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি যে টিএসসির মাঠে অতি সুন্দর, যেখানে আসলে এমন কোনো মানুষ নাই যে টিএসসিতে ঢুকেছে ছবি তোলে নাই। তো এই যে একটা জিনিস এখানে বানিয়ে রাখা হয়েছিল, সেই জিনিসটাকে আমরা জানি যে আমরা আসলে যারা আছি আন্দোলন করেছি তারা সবসময় বলি যে মাতৃভূমি অথবা মৃত্যু, কিন্তু আপনারা সেটাকে প্রেজেন্ট করেছেন জন্মভূমি অথবা মৃত্যু। তো সেইটা যে কেন করেছেন সেটা আমি জানি, সবাই মোটামুটি জানে, কিন্তু আমার কথা হচ্ছে যে যখন এর পিছনে আসলে এটা কে করেছে, অথরাইজেশনটা কার? আমি এক সপ্তাহ আগেও মনে হয় দেখেছি সেটা কস্টিপ দিয়ে ঢাকা ছিল, সেটা কেন এবং সেটা এখন কেন খুলে দেওয়া হলো? আরেকটা সিলি কোয়েশ্চেন করি সাদিক আহমেদ ভাইয়াকে। ভাইয়া, আপনি বলেছেন যে নেতা হওয়ার পরে আসলে চোখের পানি ঝরে, বা আপনি একটু আগে বললেন, আপনার কি কখনো ঝরেছে কিনা? অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আমি প্রশ্নগুলো নোট পেয়েছি, এরপরে কোনো আপনার প্রশ্ন করবেন কিনা? আমি আপনাদের প্রশ্নগুলো নেই ক্যাটাগরি বেসিসে ফরওয়ার্ড করবো প্লিজ, এরপরে কোনো প্রশ্ন? জি, কোনো আপনার প্রশ্ন করবেন এরপরে? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে শিশির মনির ভাইয়া বললেন যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে অপরাধ সেটা আসলে ব্যক্তিগত দায়ভারই হবে, কোনো সংগঠন নেবে না। তো আমরা যদি দেখি যে বিগত যে ফ্যাসিস্ট শাসনামল ছিল তারাও কিন্তু সবসময় এই কথাটাই বলতো যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, সেটা আসলে ব্যক্তিরই দায়ভার, সংগঠন না। কিন্তু আমরা যদি দেখে থাকি যে ওই যে ব্যক্তিটা যে অপরাধ করলো এই সুযোগটা কিন্তু পাচ্ছে আসলে সংগঠনের যে ক্ষমতা আছে এটার কারণে। তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা দেখি যে এটা আমরা ধরেন জুলাই বিপ্লবের কথা বলি কিংবা অন্য যে কোনো কিছু, এখানে কিন্তু সাধারণত কি হচ্ছে যে ভালো ভালো কাজগুলো যারা করছে এটা কিন্তু আমরা সংগঠন আসলে এই দাবিটা নিচ্ছে বা এই দাবিটা করছে যে আমার সংগঠনের লোক আসলে এই ভালো কাজটা করেছে। তাইলে ভালোটা নেওয়ার সময় যদি আমি নিজেকে এই সংগঠনের হিসেবে দাবি করি, খারাপটার সময় কেন আসলে বলছি যে দায়ভার শুধুই ব্যক্তি? যখন এই দায়ভার ব্যক্তিকে দেওয়ার কারণে অনেকজন ব্যক্তি নতুন করে অপরাধ করার আসলে সুযোগ পাচ্ছে সংগঠনের ছায়ার নিচে বা ছাতার নিচে। জি, অসংখ্য ধন্যবাদ। আমার নাম সুমাইয়া বুলবুল, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নিয়ে একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে যে এটা আমরা শিরক হিসেবে গণ্য হয়, মূর্তি বা ভাস্কর্যকে এটা নিষিদ্ধ করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে মূর্তি বা ভাস্কর্য নিয়ে তাদের স্ট্যান্ডটা কি? সাউন্ড সিস্টেমে যারা আছেন প্লিজ তাদের সহযোগিতা। ভাই আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করেন না। সাউন্ড সিস্টেমের বাইরে সহযোগিতা প্রয়োজন। মাইক্রোফোন কি কাজ করছে এখন? জি, প্রশ্নটি করুন প্লিজ। আমার
মাইক্রোফোনটা চেঞ্জ করবে প্লিজ, মাইক্রোফোনটা চেঞ্জ করুন। জি প্লিজ। হ্যালো, সাউন্ড সিস্টেমের ভাইরা, হ্যালো, জি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, এটা নিয়ে যাবেন প্লিজ, আরাফাত ভাই। জি আপনার প্রশ্নটা এখানে করুন প্লিজ। হ্যালো, জি আমরা জানি যে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নিয়ে ক্লিয়ার স্টেট আছে যে এটা যেহেতু শিরক বা এরকম কোনো কিছুর সাথে সম্ভাবনা আছে, যার সঙ্গে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কোরআনে ওইটা নিয়ে ক্লিয়ার স্ট্যান্ড আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জামাত যেহেতু শিবির যেহেতু নিজেদেরকে ইসলামী সংগঠন হিসেবে বলে, তো জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে বেঙ্গলি কালচার বা মূর্তি বা ভাস্কর্য নিয়ে বা সংখ্যালঘুদের যে ধর্মীয় কালচার, সেগুলাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে বা তাদের সেগুলোর প্রতি স্ট্যান্ডটা কি হবে? জি অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধুদের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের মধ্যে? আসসালামু আলাইকুম, সামিহা ইসলাম, ইসলামিক স্টাডিজ 22-23 সেশন। আমার প্রশ্ন হচ্ছে যে শিবিরের যে সিলেবাস আছে এখানে হচ্ছে প্রায় আমি যতদূর জানি 99টার মতো বই আছে সিলেবাসে। তো ওইখানে সিলেবাসের যে বইগুলো সেটা তো অনেক আগে থেকেই পড়ানো হচ্ছে, বা নতুন যদি সংযোজন করা হয় তাহলে দেখা যায় খুব বেশি একটা সংযোজন হয় না, বা আগের বইগুলোকেও বাদ দিয়ে দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর পরে এসো, এত যুগ পরে এসো, সেই বইগুলোর কি আধুনিকায়নের কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে আপনাদের মতামত কি? আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে শিবিরের যে প্রোগ্রামগুলো হয় মাঠ পর্যায়ে, তো এখানে কেন হচ্ছে বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলো করা হয় না? এখানে সবসময় ধরা বাঁধা যেই শরিয়া ভিত্তিক পড়াশোনা বা সিলেবাসের বই, এটার মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাটা বেশি একটা থাকে না। আর এখানে দেখা যায় যে ক্লাস 6 এর স্টুডেন্টও একসাথে আমার মানে কর্মশালায় বসতেছে, আবার হচ্ছে ভার্সিটি স্টুডেন্টও বসতেছে, তাহলে সেখানে 6 এর বাচ্চার মেন্টালিটি আর ভার্সিটি স্টুডেন্টের মেন্টালিটি তো সেম না। তাহলে সেক্ষেত্রে কিভাবে মানে কেন একটা প্রোগ্রামে একটা কর্মশালায় এদেরকে একসাথে প্রোগ্রাম নেওয়া হচ্ছে, আলাদা কেন নেওয়া হচ্ছে না? জি অসংখ্য ধন্যবাদ। আপাতত এই প্রশ্নগুলো আমি উত্তর দিই। ভলান্টিয়ার বাইরে মাইক্রোফোনটা অফ রাখতে পারেন, আমরা এই প্রশ্নগুলো অ্যাড্রেস করার পর বাকি প্রশ্নগুলো নেব। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি চেষ্টা করবো অডিয়েন্সের প্রশ্নটাকে আরেকটু কঠিন করে করা যায় কিনা। ফার্স্ট অফ অল সিলেবাস নিয়ে প্রশ্ন আসছে, আমি জাহিদ ভাইয়ের কাছে যাবো। সিলেবাসের প্রশ্নে আপনারা কি সিলেবাস পরিবর্তন করেন না, নাকি 77 যেটা রেখেছেন সেটাই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিলেবাসে কি 99টা বই নাকি কোনো ক্যাটাগরি বেসিস না সংখ্যার বড় সড়ো, মানে সিলেবাসের টোটাল রূপটা আসলে এক্স্যাক্টলি কেমন, সেটার যে মডিফিকেশন যদি করেন সেটা কেমন করেন, না করে থাকলে কেন করেন না, এটাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ। ধন্যবাদ। আপুর কোশ্চেন শুনে এটা মনে হলো উনি শিবির নিয়ে ভালো স্টাডি করে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো দিক যে আপনি সিলেবাসের বিষয়টা নিয়ে এসেছেন। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার। প্রত্যেক বছরই আমাদের সিলেবাস একটা কমিটি থাকে কেন্দ্রের, সেটা রিভিউ করি, কিন্তু একটা সিলেবাস তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিক্যাল না, এটা যে কোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাসটা এসেছে এটা সর্বশেষ 18 সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল। আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে, এই বছরও করেছি। তো এই পরিবর্তনটা হয়তো আগামী বছর বা তারপরের বছর বড় সেটা হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন আছি। আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে আমি অনুরোধ করব কোনো বই সাজেশন, যে এই বইটা বর্তমান প্রজন্ম বা ছাত্র শিবির যারা সিলেবাসকে অধ্যয়ন করে তাদের প্রয়োজন, আমাদেরকে একেবারে দ্বিধাহীন চিত্তে সেটা পরামর্শ দিবেন। তার মানে আপনারা কি মানে অডিয়েন্সের সাজেশনও সিলেবাসে বা জেনারেল পিপলের সাজেশনও নিতে প্রস্তুত? অবশ্যই, ডেফিনেটলি আমরা এটা নিয়ে থাকি। আগেও আমরা যখনই সিলেবাস পরিবর্তন করতাম, আমরা আমাদের এক্স যারা ছিল, সাবেক যারা ছিল, তাদের কাছ থেকেও পরামর্শ নিতাম, রানিংদের থেকেও নিতাম, এবং বিভিন্ন স্কলার যারা আছেন বিভিন্ন সেক্টরে তাদের কাছ থেকেও তাদের সিলেবাসে এক্স্যাক্টলি বই সংখ্যা কত, এটা কিভাবে আপনি ক্যাটাগরি? আমাদের সদস্য সিলেবাস যেটা, সেখানে 81টি বই পড়তে হয়। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন থিওলজির কিছু বিষয় রয়েছে, এরপর সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, বিশ্বায়ন নিয়ে অনেকগুলো ইস্যু রয়েছে।
অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচে একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন, যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন, সেটা তো একটা জাস্ট ইন্টারেস্টিং বিষয় বলি। আমাদেরকে যখন এই সিলেবাসগুলো আমাদের দায়িত্বশীল পড়াইতে দিতেন, বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি, তো তখন ওনারা একটা বক্তব্য দিতেন যে দেখুন, আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, মহাজ্ঞানী হয়ে গেছেন, বিষয়টা তা না। আপনাকে এই সিলেবাসের মধ্যে দিয়ে মূলত জ্ঞানের যে একটা বিশাল রাজ্য আছে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা, নিজের ক্যাপাসিটির আলোকে এই ধারাটাকে অব্যাহত রেখে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবেন। মূলত এটি হচ্ছে আমাদের সিলেবাসের কনসেপ্ট। এখানে সিলেবাসের বইয়ের সংখ্যা এখানে 81টা, কিন্তু আপনারা আবার বয়স বিবেচনায় স্কুল কলেজ এই পার্থক্যগুলো কেন করে এত বড় একটা সিলেবাস তৈরি করলেন? না, আমাদের আলাদা আছে। আপনি স্কুল সিলেবাস আমাদের আলাদা আছে, এরপরে সাথী সিট যেটা সেটার জন্য আলাদা সিলেবাস, কর্মীদের জন্য সিলেবাস আছে, এবং সেখানে আমরা যার যার অবস্থানের আলোকে সেটাকে আমরা। এখানে কি আপনারা এই সিলেবাস তৈরিতে সততার পরিচয় দিয়েছেন নাকি এটা ব্রেন ওয়াশের মেকানিজম দাঁড় করিয়েছেন? এখন ব্রেন ওয়াশের সংজ্ঞায়নটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আমার উত্তরটা হবে। আপনি আগে একটা জিনিস, আপনার ভিতরে অনেক খারাপ কাজ অব্যাহত ছিল, অথবা সাপোজ একটা সহজ, আপনি মাদক আসক্ত ছিলেন, এখন আপনাকে কেউ একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো, আপনি এখন একজন ফ্রেশ মানুষ, মাদক মুক্ত মানুষ, তাহলে এটা কি আপনি ব্রেন ওয়াশ বলবেন? তো ছাত্র শিবির তো আসলে ভালো জিনিসগুলো পুশ করা হয়। আমরা আমাদের যে ক্লাস করছি, একাডেমিক যে আমাদের সিস্টেমটা, এখানে যে সিলেবাস, এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয়, একটা লেভেলকে আমাদেরকে ফিল আপ করার দেওয়া হয়। তো এই বিষয়গুলো থেকে তো ব্রেন ওয়াশের যে নেগেটিভ সেন্স সেটা তো বলা যায়, একটা পজিটিভ সেন্স থেকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা আশা করছি আপনারা অন্তত জ্ঞানের রাজ্যের প্রাইমারি আইডিয়াটা দেওয়ার জন্য জাস্ট একটা প্রাইমারি আইডিয়া এবং ওনাকে প্রবেশ করি, এবং হায়ার সিলেবাসও সাজেস্ট করেন। রাইট, ওকে। একটু অডিয়েন্সের সুবিধার্থে বলে রাখা ভালো, আমাদের মোতাহার হোসেন যিনি সমাজ সমিতির সেক্রেটারি, তিনি আরেকটি প্রোগ্রামের জন্য একটু ছুটি চাচ্ছেন, মানে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছেন। আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো প্রশ্ন করছে, আমরা অ্যাড্রেস করতে থাকবো প্রশ্নগুলো, এবং একই সাথে তিনি আবার চাইলে আসতে পারবেন প্রোগ্রামটি শেষ করে যদি চলমান থাকে। আমরা প্রশ্ন নিতে চাই, প্যানেলিস্টরা তাদের প্রশ্নগুলো যদিও করেছেন। আমরা এর পরের প্রশ্নে যাব। প্রশ্নটি করব, একটা বলে রাখা ভালো, শিবিরের কাছে প্রশ্ন যা আসছে, কিছু প্রশ্ন ট্রু পলিটিক্যাল, কিছু প্রশ্ন ট্রু থিওলজিক্যাল, মানে এরকম একটা মানে ক্রিটিক্যাল পজিশন আমার মনে হয় কম সংগঠনে ফেস করে, যে একবার রিলিজিয়াস মাসালা নিয়ে প্রশ্ন হচ্ছে, থিওলজিক্যাল কোয়েশ্চেন, আবার ট্রু পলিটিক্যাল কোয়েশ্চেন আসছে, আবার দুইটার মাঝামাঝি দাঁড়িয়ে পলিটিক্যাল যে কন্ডিশন সেটা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। নিশ্চয়ই তারা অ্যাড্রেস করবেন। আমি সরাসরি যাব শিশির মনির ভাইয়ের কাছে। সেটি হচ্ছে, যদিও প্রশ্নটি রাষ্ট্রের কাছে হওয়া উচিত যে ভাস্কর্য কেমন হবে, থাকবে কি থাকবে না, শিবির সেটিকে কিভাবে অ্যাড্রেস করবে, শিবির আদৌ ক্ষমতাসীন দল কিনা নাকি লোক তৈরির কাজ, এখানে একটা ডিবেট আছে। তা সত্ত্বেও এই ভাস্কর্য থাকা না থাকার ব্যাপারে শিবিরের জায়গা থেকে কোনো যদি কোয়েশ্চেন করে আপনি কি উত্তর দেবেন? এটা 100% সত্যি, শিবির বাংলাদেশের সরকার গঠন করার কোনো সম্ভাবনা নেই। সরকার যদি গঠন করতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক দলগুলো করবে, আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে নয়। তার মানে আপনারা কারো ভাস্কর্য তৈরি করবেন না? তার মানে কি? তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেইখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিবিরের। শিবির কি পারবে কোন জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে? এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ভর করে। আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি এ নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে, থিওলজিস্টদের মধ্যেও অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়, সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে এতটুকু দেখছি, কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, আর শিবিরের মূল কাজ হবে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই।
আমি ভিতরে আছি, সামনে একদম। অসংখ্য ধন্যবাদ। এখানে দাড়ি, টুপি, তারপর হচ্ছে প্যান্ট, কিছু সিমটমস নিয়ে কোশ্চেন করা হয়েছে। আমি প্রশ্নটা একটু কঠিন করতে চাই, সিমটমসকে না করে একেবারে এটা প্রিন্সিপালকে কোশ্চেন করতে চাই। যে থিওলজির ব্যাপারে আমি মির্জা গালিব ভাইয়ের কাছে প্রশ্নটি করবো। থিওলজির ব্যাপারে আসলে শিবির কোন স্কুল অফ থট ফলো করে বা এটা কিভাবে করে? এই যে রিলিজিয়াস মাসলাগুলোতে শিবির কতটুকু ফ্লেক্সিবিলিটি ছেড়ে দেয় অথবা কতটুকু লিমিটেশন দেয়, এটা একটু ক্লিয়ার করবেন কিনা? এখানে প্রশ্নটা আসে যেহেতু ছাত্র শিবির ইসলামিক ইডিওলজি ফলো করে, একটা ইসলামী ছাত্র সংগঠন, কাজে তার কর্মী সমর্থক কিংবা মেম্বার যারা সদস্য তারা ইসলামী বিধিবিধান কতখানি পালন করবে। তো এখানে ইসলামের মধ্য থেকে কোশ্চেনটা তো ফিকের কোশ্চেন, হালাল হারাম, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব। এবং এইখানে ইসলামের যে ফিকি স্কুল, এটা তো একটা স্কুল না, মাল্টিপল স্কুল আছে, তাই না? তো এখানে হানাফি ফিকি স্কুল আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। আকীদার ক্ষেত্রে 3টা ভিন্ন ভিন্ন স্কুল আছে। ইসলামের সুফি স্কুলের কিছু নর্ম আছে। আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছে তাদের ইস্তেহাদে মত পার্থক্য আছে। যেমন কোনো একটা ইস্যুতে আপনি হানাফি ফিকের মধ্যে 2টা-3টা অপিনিয়ন পাবেন, মালিকি ফিকের মধ্যে 2টা-3টা অপিনিয়ন পাবেন। তো এখানে ছাত্র শিবির 2টা জিনিস ফলো করে। একটা হলো যে এই ডিফারেন্স অফ অপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেকটিভলি কোনো স্ট্যান্ড নেয় না। এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার ফিকি স্কুল ফলো করতে পারে, এটা হলো 1। এবং 2 হলো যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা এটাকে লিমিট করে ফরজ এবং ওয়াজিব যে জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, ইখতিলাফ নাই, যে মত পার্থক্য ব্যতিরেকে সকল অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে, বাইরের লোকদের ব্যাপারে না। আর যেখানে ইখতিলাফ আছে, যেখানে ভিন্ন ভিন্ন ফিকি অপিনিয়ন আছে, সেখানে শিবির এটা ওপেন করে রাখছে, তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে, তার জাজমেন্ট দিয়ে তার মতো করে ডিসিশন নিবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে, অথবা ডিফারেন্স অফ অপিনিয়নের ক্ষেত্রে কোন স্পেসিফিক ফিকি অপিনিয়ন। তার মানে শিবির তার ম্যান পাওয়ারের কাছ থেকে শুধুমাত্র ফরজ ওয়াজিব লঙ্ঘন না করা এবং কবিরা গুনাহ না করা এই কমিটমেন্টটাই নেই, বাকি ব্যাপারে তার উপর ছেড়ে দেয়, এরকম কিছু। বাকি জায়গায় শিবির মোটিভেশন করে, কিন্তু সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যে আনে না। তার মানে শিবিরের মনে করেন শিবিরের সমাবেশে জনশক্তিরা প্রোগ্রাম করলো, তখন নামাজ পড়তে গেল, আপনি কি এটা বোঝাচ্ছেন এখানে কেউ আমিন জোরে বলবে, কেউ আসতে বলবে, কেউ মানে 8 টাকা 12 টাকা 20 টাকা আরো স্পেসিফিকলি সব মতে মানুষের এখানে ইনক্লুড করবে? হ্যাঁ, আমি আরো স্পেসিফিকলি বলি যে ধরেন আমি শিবিরের মধ্যে একটা ইসলামিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি নামাজের ফিক শেখাবো। তো সেখানে আমাদের পক্ষ থেকে কোনো স্ট্যান্ড থাকবে না যে আপনি স্পেসিফিকলি কোনটা শেখাবেন। এটা হচ্ছে আমাদের, আপনি যে আলেমকে এখানে ইনভাইট করবেন তিনি তার নলেজের জায়গা থেকে যদি আপনার 2 ভাবে যাইতে পারেন, সকল ফিকি স্কুলের মাসলা আনতে পারেন, অথবা মোস্ট কমন, অথবা উনি যেটাকে মোস্ট পারফেক্ট মনে করেন। এর ফলে আপনি দেখবেন যে শিবিরের লোকদের মধ্যে কেউ হানাফি ফিক ফলো করে, কাউকে আপনি আহলে হাদিসও পাবেন, দেয়ার আর ডিফারেন্ট স্কুল তার ফলো করে। আমরা এটাকে কখনোই একটা স্পেসিফিক মনোপলির জায়গায় নিতে চাই। কি শিবিরের দুর্বলতা না শিবিরের স্ট্রেংথ? কি মনে হয়? অফকোর্স এটা স্ট্রেংথ। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে অনার করতেছি যে ইসলামের মধ্যে ফিকি ইখতিলাফের একটা বড় জায়গা আছে, তাই না? একটা হিস্টোরিক কারণ আছে যে কেন এটা ডেভেলপ করলো। এবং সেকেন্ড হলো যে আমরা সমাজের ভিন্ন ভিন্ন ফিকি স্কুলের মধ্যে লোকেদেরকে এখানে আনলাম, এখানে একটা ইনক্লুসিভিটি তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই থিওলজির ব্যাপার প্রশ্নগুলো তাহলে এভাবেই আসবে, এবং শিবির যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে গালিবের বক্তব্য যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সেজন্যই বিভিন্ন ক্যাটাগরির লোকেরা শিবিরে একসাথে আসে এবং কমন কিছু সিমিলারিটিস থাকে। আমরা যাবো সাদিক কারিমের কাছে। আচ্ছা, ফরাদ, 1 মিনিট, আমার একটু চলে যেতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আই অ্যাপোলোজাইজ। আর কালকে আবার আমার সকালে ফ্লাইট, উইল গো ব্যাক। সো আমি জাস্ট 2 মিনিট একটু অ্যাডজাস্ট করে, যদি সবাই আমাকে এক্সকিউজ করে তাহলে চলে যাবো। প্রথম পয়েন্ট হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে, তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে, এর মধ্য দিয়ে 2টা জিনিস হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে। যে শিবিরের কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই। তো
তো এই উদ্যোগগুলো আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার, যেখানে আমার কাজকে, আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে। আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব। তো আমি ফার্স্ট থ্যাংক ইউ, এটা একটা অসাধারণ আয়োজন, ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করবো যে ছাত্র শিবির এটি কন্টিনিউ করবে, এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকেও এনকারেজ করবো যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত, যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে। বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে, এটার মধ্য দিয়ে কালেকটিভলি ছাত্র রাজনীতির যেই এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না। আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড ক্রস করবে, তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হতে হবে, একটা রেসপেক্টেবল প্লে হতে হবে। তো এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড অতিক্রম করবে, এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে। ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে, সাধারণ ছাত্র হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমি আশা করবো যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব, এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিবকে। তিনি মোটামুটি যতক্ষণ ছিলেন ভালো উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখন প্রশ্নগুলোর দিকে যাব। আরেকটি প্রশ্ন বাকি ছিল, সেটি হলো সাদিক কাইমের কাছে প্রশ্ন আসছে যে দায়িত্বশীল নির্বাচন হওয়ার পর তিনি কান্না করার কারণ, কিংবা এই প্র্যাকটিসটা আপনার দিক থেকে কান্নার মনে হয়, আরেকজনের দিক থেকে সেটা কিউরিয়াসিটি থাকে, একজনকে কান্নার কারণটা কি, বা এই পরিবেশটা কেন হয়, বা হয় কিনা? তো ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরের আপনারা যদি গঠনতন্ত্র পড়েন, এখানে 34 নম্বর ধারা, আমি বারবার বলছি এটা একটু আমাদের পড়া দরকার। এখানে দায়িত্বশীল নির্বাচনের কিছু গুণাবলীর কথা বলা আছে, যে গুণাবলীগুলোর ভার অনেক বেশি। কেউ যদি শিবিরের নেতা নির্বাচিত হয়, তাকে এই গুণাবলীগুলো থাকতে হবে, তাকে আমানতদার হতে হবে, তাকে যোগ্য হইতে হবে, তাকে হচ্ছে দায়িত্বের অনুভূতি সম্পন্ন হইতে হবে, অনেকগুলো গুণাবলীর কথা এখানে উল্লেখ আছে। তো এই যে দায়িত্বটাকে আমরা একটা আমানত হিসেবে মনে করি, তো আমরা প্রত্যেকে মনে করি আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতায় ঘাটতি আছে। তো এত বড় দায়িত্ব যখন আমার কাছে চলে আসছে, আমি কি আসলে পারবো কিনা, মানে আপনাদের নির্ধারণ করবো সেটা হচ্ছে দায়িত্বের ভার কি এরকম যে আপনাকে কিছু কাজ করতে হয়, খুবই কমপ্লেক্স কাজ, টাকা উঠাইতে হয় স্বামীদের কাছ থেকে, এটা আবার খরচ করতে হয়, আবার অডিট করতে হয়, আবার যেটা আলাদা যা আসছে, আবার এগুলোর আবার রেগুলার প্রোগ্রামে আপনাকে প্রশ্নের মুখোমুখি হইতে হয়, এই জন্য এটা ভারী মনে করেন? নাকি এখানে আপনার কাছে রিসোর্স এবং এটার ইউটিলাইজেশন নিয়ে আপনার কোনো ফিউচার জবাবদিহিতার কারণে ভারী মনে করেন? এটার কারণ কোনটা? দুটাই। একটা হচ্ছে এখানে হলিস্টিক কাজ, এবং এটার যে রিসোর্স ইউটিলাইজেশন, দুইটার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই সামগ্রিক ভাবনাগুলোর কারণে এটা হচ্ছে নিজের কাছে অনেক বেশি ভার মনে হয়। সেই জায়গা থেকে আমাদের এখানে যখন দায়িত্ব আসে, সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। দায়িত্বটার যথাযথ আমানত সে পালন করতে পারবে কিনা, কারণ যেহেতু এখানে ব্যক্তির তার কোনো চাওয়া পাওয়া নাই, তার চাওয়া পাওয়া হচ্ছে সে যে অবস্থায় রিসোর্সটাকে পেয়েছে সেটার প্রপার ইউটিলাইজেশন সে করতে পারবে কিনা। সেই সেন্সিটিভিটি থেকে, সে আমানতদারিতা থেকে তার কাছে এটা অনেক বড় বোঝা মনে হয়। তো সেই জায়গা থেকে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো যেহেতু এখানে আমাদের যে শিবিরের যে রাজনীতিক, আমাদের যে এখানকার সৌন্দর্য, এখানে আমরা কেউ শিবির থেকে নেওয়ার জন্য আসি না। আমি যে অন্যান্য ছাত্র সংগঠন যেটা হয়, কেউ যদি একটা পদ পাই, তার অনেক পারপাস থাকে, আমি এর মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করবো, অথবা আমার এই হচ্ছে জিনিসগুলো আসবে। কিন্তু শিবির আমরা এখানে দেওয়ার জন্য আসি। আমি এখানে শিবিরের পদ পদবি দিয়ে আমি এটা করবো ওইটা করবো, এই গেম করা আমাদের পারপাস থাকে না। তার মানে এখানে আপনারা একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ করছেন, যেটা একটু নিউ থিং আমাদের কাছে, বাট এটা আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন ভালো। ওকে, আমরা সেভাবে ধরে দিচ্ছি। আমরা অডিয়েন্সের কাছে এই পাশটাতে এখন যাবো, তবে তার আগে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শিশির মনিরের কাছে। সে যিনি, ওনার কাছে প্রশ্ন আসছে যে ব্যক্তির দায় সংগঠনের উপর আসবে না, সেক্ষেত্রে ফেসিবাদের ব্যাখ্যা করতেন। এখন কোন প্যারামিটার থাকলে
ব্যক্তির ভালো জিনিস সংগঠন নিবে, আবার কোন প্যারামিটার থাকলে ব্যক্তির খারাপ জিনিস সংগঠন নিবে না। এটা কি এমন যে হচ্ছে আপনি বলতে চাবেন একটু পরে যে হচ্ছে সংগঠন তার সাংগঠনিক সিদ্ধান্তে এটা করে নাই সেজন্য দায় নিচ্ছে না, আর ভালোটা সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে, এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা ভেরি কমপ্লেক্স লিগেল জুরিসপ্রুডেন্স। যেমন ধরুন, এই জুলাই বিপ্লবের সময় একজন শাহবাগ থানার ওসি সে গুলি করেছে, তার এই গুলির জন্য আমরা ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে লায়াবল করতে পারবো কি? আর ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে যদি লায়াবল করি, তাহলে তার উপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আমরা লায়াবল করতে পারবো না। হ্যাঁ, আইনে বলছে এটা করা যাবে যদি একটা কমন স্ট্রাকচার এস্টাবলিশ করা যায়। কমন স্ট্রাকচার অর্থাৎ ঢাকা শাহবাগের ওসি যে গুলি করেছেন, এই গুলিটার ডিসিশনটা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। That instruction was given to the DMP commissioner, and that instruction was subsequently relayed to the Shahbag police station. তাহলে শাহবাগ পুলিশ স্টেশনের কোনো পুলিশ অথবা কোনো অফিসার যদি গুলি করে থাকে, তাহলে তার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উইল বি হেল্ড রেসপন্সিবল। এটা হলো কমন স্ট্রাকচারের মধ্যে যদি থাকে, আর কমন স্ট্রাকচারের মধ্যে ইনস্ট্রাকশনের কারণে যদি হয়ে থাকে, তাহলে এই লায়াবিলিটিটা বর্তাবে শুধুমাত্র ওই ব্যক্তির উপরে না, তখন লায়াবিলিটিটা বর্তাবে তার হায়ারার্কির উপরে। তাহলে প্রশ্ন দাঁড়ালো, কোন একটা রাজনৈতিক দল যদি এরকম সিদ্ধান্ত নেয়, কোন একটা সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে, গুলি করে, স্নাইপার দিয়ে গুলি করে হলে কন্ট্রোল করতে হবে, তাহলে এই সিদ্ধান্তটা যদি মন্ত্রী পরিষদে হয়ে থাকে, তাহলে মন্ত্রী পরিষদের এভরি পারসন উইল বি সিমিলারলি লায়াবল, যেমন করে একজন ওসি গুলি করেছে, একই লায়াবিলিটি হবে না। তাহলে এখানে দাঁড়াবে, এখন দেখতে হবে যে ছাত্র শিবির যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যা সেন্ট্রালি একটা ডিসিশন নিল, এই ডিসিশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেটেড হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারমেন্ট হলো একটা অফেন্স, তাহলে এই অফেন্সের দায়িত্ব নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে, তার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় শিবিরকে। কিন্তু তা যদি না হয়ে থাকে, কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল অফেন্স করে থাকে, তাহলে তার দায়িত্ব নিশ্চয়ই টোটাল শিবিরের উপর বর্তানো ঠিক হবে না, টোটাল সরকারের উপর বর্তানো ঠিক হবে না। এবং উনি বলছেন যে অন্যান্য দলেরাও একই কাজ করে থাকে। হ্যাঁ, বিগত সরকারের আমলে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করে ডান্ডা মেরে ঠান্ডা দেওয়ার যে পলিসি, ইট ওয়াজ এ পলিসি টেকেন বাই দি গভর্নমেন্ট, দেয়ারফর দ্য গভর্নমেন্ট উইল বি হেল্ড রেসপন্সিবল। আর যদি এটা কোনো পলিসি এমন হতো, কোনো ব্যক্তি বিশেষের পলিসি, তাহলে আপনি রেসপন্সিবল করতে পারতেন না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফাইন ডিস্টিংশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আপনাদের কাছে অনুমতি চাইবো, সেটা হচ্ছে দুটো বিষয়। নাম্বার ওয়ান, এটা 10টায় হল বন্ধ হয়ে যাবে না, আমাদের বোনদের হল। আমরা কি এই সাইড থেকে প্রশ্ন করার আগে কি বোনদের বাকিগুলো নিয়ে নেবো কিনা, আপনারা অনুমতি দিলেন? নাম্বার টু, আমরা প্রোগ্রাম কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো? আপনারা আপনাদের এখন আমাদের আমরা শুরু করেছি 7টায়, এখন বাজে 9টা 27। আমরা কি 10টা পর্যন্ত করবো না 10:30 পর্যন্ত করবো? তাহলে আমি একটা প্রিন্সিপাল ধরে দিই, আমরা প্রিন্সিপাল ধরে দিই, আমরা সিমটমস বেসিসে প্রশ্ন নিব না, আমরা প্রিন্সিপাল বেসিসে প্রশ্ন নিব। আপনি প্রিন্সিপালকে কোশ্চেন করবেন, এটা কেন হয় নাই, ওটা কেন হয়েছে নাই। ছোট ছোট ঘটনা বেসিসে প্রশ্ন করলে যে ঘটনাটা 2 ইয়ার্স পরে কোনো ভ্যালু অ্যাড করে না, রেদার আপনি কোশ্চেন করবেন সব শিবিরের রেগুলার অর্গানাইজেশন ফ্রেমকে, একদম প্রিন্সিপালকে কোশ্চেন করবেন, যেটা শিবির ওন করে, শিবির প্র্যাকটিস করে এবং বক্তারা এটাকে বাইপাস করতে পারবেন, এমন কোশ্চেন করবেন। আশা করবো আপনারা এই কঠিন প্রশ্ন করবেন যেটা একদম প্রিন্সিপালকে হিট করবে এবং আজকের বক্তা কোনো বাইপাস করতে পারবে না। তো সামনে যারা প্রশ্ন করবেন, আপনাদের প্রতি প্রশ্নের সেই মেরিটটা যাতে থাকে এবং সেই আর্গুমেন্টটা ক্লিয়ারলি থাকে, সে রিকোয়েস্টটা করবো। আমি বন্ধুদের কাছে চলে যাচ্ছি, একটু শর্টে প্রশ্ন করবেন। আমরা একটা প্রশ্নের ম্যাক্সিমাম টাইম ডিউরেশন দেবো 30 সেকেন্ড। জি জি, একজন দাঁড়িয়েছেন, প্রশ্ন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুল জান্নাত লিমা, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। শিশির মনির স্যার হচ্ছে বারবার অ্যাড্রেস করতেছিলেন যে ছাত্র শিবির লেজুর ভিত্তি রাজনীতি যেন না করে। তো এখানে আমাদের ধাপি শাখার যে কমিটিতে যারা আছেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা উপস্থিত আছেন।
তারা এটা নিয়ে যদি কোনো উত্তর দিয়ে মানে আজকে উত্তর দিয়ে যেতেন তাহলে ভালো হতো। মানে তারা কি হচ্ছে কোনো মাদার পার্টিকে সার্ভ করবে কিনা এই জিনিসটা। রাইট, অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আসছে কিনা? একটু ভলান্টিয়ারের হেল্প করবে, একটু হাত তুললে আমাদের জন্য সহজ হয়। আপনাদের মধ্যে কোনো আপনার যদি প্রশ্ন থাকে হাত তুলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মার্টিকুল জান্নাত ইকবাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। এই কথাটা হয়তো এসেছে কয়েকবার, তবু আমি এক্সটেন্ড করি। শিবিরের কেউ যদি প্রভাব বিস্তারের রাজনীতি বা হল দখলের রাজনীতি করতে চায়, তাহলে হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের যারা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অবস্থান বা পদক্ষেপ কি হবে? কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে আমার বাড়িতে গিয়েছিলাম, তো আমি চট্টগ্রাম কলেজের মহসিন কলেজের দেয়ালে দেখেছি সবখানে শিবিরের নাম লেখা হয়ে গেছে। এখন তো তারা এখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসলে কি তারা এ ধরনের কোনো তার সুযোগের অপব্যবহার করে রাজনীতি মানে করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? একটা হাত তুললে সহযোগিতা হয় একটু প্লিজ। তেমন কেউ যেহেতু নাই, আমি আরেকটা কোয়েশ্চেন করি। আমরা যদিও আমাদের প্রিন্সিপাল ছিল একদিন একটা প্রশ্ন করবে, এরপরে আপনার সমাধানটা আমরা প্রশ্নটা নিচ্ছি। ধন্যবাদ। আমাদের হচ্ছে মানে ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে যে ক্যাম্পাসগুলোতে হল আছে, রানিং রাজনীতি যারা করে, যারা পাওয়ার প্র্যাকটিসে থাকে না, মানে গভর্নমেন্টে থাকে না, তারা হলে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে শিবিরের মানুষজন হলে থাকে, ইভেন হচ্ছে ছাত্রলীগের পোস্টেডও আমরা পেয়েছি। তো শিবির যে হচ্ছে হলে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে একটু আগে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে খুব ভালো কাজ করে, এটা নিয়ে ট্যাগ দিলে সমস্যা নেই। কিন্তু আমরা দেখি যে অন্যান্য কাজগুলোতেও বলে, যেমন হচ্ছে জঙ্গি তৎপরতা, আগুন সন্ত্রাস বা যেটাই হোক, সেটাও কিন্তু শিবিরের সাথে ট্যাগ করেই হচ্ছে বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভালো খারাপকে আমি যাচ করতেছি না, ওই ক্ষেত্রে হলে থাকার দরুন যেমন আমরা ধোক্কা বা আমাদের ছেলেদের হলগুলোতে মাঝে মাঝে দেখা গেছে পুরো রাত নির্যাতন করে সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো শিবির যেহেতু ছিল হলে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? আবার এক্স্যাক্টলি আপনারা বলছেন শিবিরের অনেকে যেহেতু হলে ছিল, শিবির সন্দেহ কাউকে টর্চার করা হতো, শিবিরের ভূমিকাতে ছিল। এক্স্যাক্টলি তাই? ওকে, আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? হাত তুলবেন প্লিজ। কোনো বোনের প্রশ্ন থাকলে একটা হাত তুলবেন। ওকে, আমরা সম্ভবত এটি শেষ প্রশ্ন, আমরা একসাথে হাত তুলতে চাই। এরপর আর কারো প্রশ্ন নতুন করে দেবো না। আর কোনো বোনের প্রশ্ন আছে? একটা হাত তুলবেন, এটা সর্বশেষ প্রশ্ন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মেন্স ডিপার্টমেন্ট। আমার কোশ্চেন ছিল শিবির তো হচ্ছে কি ইসলামিক মতাদর্শ হচ্ছে কি মানে পালন করে, তো তাহলে হচ্ছে কি গণতান্ত্রিক ব্যাপারটা নিয়ে হচ্ছে কি আপনাদের মতামতটা হচ্ছে কি? কারণ সেটা তো হচ্ছে কি ইসলামে হচ্ছে কি জায়েজ না, এটা গণতান্ত্রিক তো হচ্ছে কুফরের মতো হচ্ছে কি করে, আপনাদের মত কি? আর সংস্থার যে ব্যাপারটা, ছাত্রী সংস্থা মানে কি ধরনের সংগঠন আপনাদের? কি কোনো রাজনৈতিক ইসলামে হচ্ছে কি রাজনৈতিক? প্রশ্নটি সম্ভবত পুরো বোঝার সুযোগ হয়নি, একটু দ্বিতীয় অংশ বুঝছি। ছাত্রী সংস্থা নিয়ে প্রশ্ন করছেন, সেটি কেমন ধরনের সংগঠন? প্রথম অংশটি পুরোপুরি বোঝা যায়নি। গণতন্ত্র ও ইসলাম, এক্স্যাক্টলি তাই? গণতন্ত্র নিয়ে, হ্যাঁ গণতন্ত্র নিয়ে আপনাদের মতামতটা হচ্ছে কি? কারণ ইসলাম হচ্ছে কি জায়েজ নেই। ওকে, আমরা এখন সরাসরি আসবো হচ্ছে এই পাশে। আমরা আর কোনো বোনের প্রশ্ন নিচ্ছি না, সম্ভবত আর কেউ নাই কোনো বোনের মধ্যে। আমরা এই পাশটাতে আসি, এই পাশটাতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি দোয়ালি, দর্শন বিভাগ। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলছেন যে আপনাদের সভাপতি এবং সেক্রেটারি সিলেক্টেড না, বরং ইলেক্টেড। কিন্তু আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেক্রেটারি সভাপতি হচ্ছে, অফিস সম্পাদক সেক্রেটারি হচ্ছে, সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হচ্ছে। এখন 31 ডিসেম্বরের সেটআপে যদি আমরা দেখতে পারি জাহিদুল ইসলাম সভাপতি হয়, অফিস সম্পাদক সেক্রেটারি হয় এবং সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হয়, তাহলে শিবিরে আমি শিবিরের কেউ না হয়েও যদি আগাম বলে দিতে পারছি, তাহলে শিবিরের গণতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যায় না। ধন্যবাদ। তারা যে প্রশ্ন করেছেন, আমি এরপরে এই পাশটাতে আমরা এই পাশটাতে জি ভলান্টিয়াররা যারা দিচ্ছেন একটু সব পাশ থেকে যাতে রিপ্রেজেন্টেশন থাকে একটু চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি ফজল রাব্বি, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট।
আপনারা, আমি গতকাল রাত্রে শিক্ষার্থী সংসদে একটা ক্লিপ দেখলাম যে আপনারা 2006 সালে ঠিক এরকম ভাবে প্রোগ্রাম করছিলেন এবং মির্জা কাদির ভাই ভরত ভাইয়ের পজিশনে ছিলেন। তো আমরা দেখছিলাম যে আপনারা এরকম ব্রিলিয়ান্স করছেন, তারপরে সায়েন্স ফেস্টিভ্যাল সবকিছুই করছেন এবং 2009 সালের আগে পর্যন্ত আপনাদের সেরকম ভাবে অপারেশনের কাছাকাছি রাখা হয়নি। কিন্তু আপনাদেরকে যখন অপারেশন করা হইলো, তাহলে এখন যেমন আপনারা হাইপ দেখতে পাচ্ছি যে সবাই আপনাদেরকে পছন্দ করে, তখন নিশ্চয়ই এরকম একটা অবস্থান ছিল। কিন্তু আপনারা যখন এটা হারানো শুরু করলেন, সাধারণ স্টুডেন্ট এবং জনতা আপনাদের পাশে এসে কেন দাঁড়ায়নি? আপনারা কি এমন ভুল করছিলেন বা আপনাদের কোনো মিস্টেক ছিল কিনা, এবং আপনারা এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা যে আপনারা আবার ভালো পজিশনে আছেন, এটা আবার হারাই ফেলবেন কিনা, বা এটা শুধুমাত্র ভাসমান কিছু কিনা বা সারফেস লেভেলে কিছু কিনা, বা মানুষ আপনাদেরকে হৃদয় থেকে গ্রহণ করে না কেন, বা কিভাবে বুঝতে পারে, এরকম কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? ধন্যবাদ। জি, আমরা উত্তরে যাবো, তার আগে সর্বশেষ প্রশ্ন নেবো এখান থেকে, মাঝখান থেকে, এই পাশ থেকে, মাঝখানে এখান থেকে। আসসালামু আলাইকুম, আমি ডন মোহাম্মদ আজিম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, শিবির কি আসলে একটি ইসলামী সংগঠন? কারণ ইনস্ট্যান্ট স্টেজের মধ্যে রানিং 4 জন ছাত্র নেতা, কিন্তু একজনকেও দেখে বোঝার উপায় নেই যে আপনারা এখন একটা ইসলামী সংগঠনের লিডার। এখন এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আসছে, তো সেটা যে উত্তরটা দিচ্ছেন সেটা আমাদের মনোভূত হয়নি। কারণ দাড়ি, টুপি এবং যে টাকনুর যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আসলে কোনো মাঝাবে কোনো পার্থক্য নাই। এটা আমরা যেখানে রাজনীতি করছি, এটা ভারতীয় উপমহাদেশে ইসলাম জি শোনা যায়, আপনার প্রশ্ন বুঝছি আসলে। ভারতীয় উপমহাদেশের ইসলাম পন্থা মানেই কিন্তু এটা চলে আসে। এখন এখানে যদি আমরা মিশরের উদাহরণ দিই, সেটা তো হয় না। তো এটা একটা বিষয়। এক্স্যাক্টলি কোশ্চেন কোনটা, মানে এক্স্যাক্টলি কোশ্চেন হলো এটা যে ইসলামী সংগঠন কিনা, শরিয়ার ক্ষেত্রে কেমন প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে এটা আমি আরেকটু স্পেসিফিক করি যে আপনারা স্টেজে যে 4 জন আছেন রানিং ছাত্র নেতা, আমি তৃণমূলের কথা বাদ দিই, তৃণমূলে তারা অনেক কিছু না জানতে পারে, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের মধ্যে লেবাসটা নেই। এক্স্যাক্টলি আপনি মিন করছেন, এটা ইসলামিক ফ্রেমের একটা মানে ফেসিয়াল রূপ থাকতে হয়। সেই অ্যাপারেন্সটা কেন আপনাদের এরকম থাকে? শিওর আমরা প্রশ্নটি নিচ্ছি, আমরা সরাসরি উত্তরে যাব। এখন যারা প্রশ্ন করার জন্য রেডি হচ্ছে তারা রেডি থাকেন, তবে আমরা 30 সেকেন্ডের বেশি করে টাইম দেবো না কোনো প্রশ্নে। এজন্য আপনি এক্স্যাক্টলি কোন লাইনটা করলে প্রশ্নটা বোঝা যায় সেভাবে প্রশ্ন দেন। আমরা উত্তরে যাব। সর্বপ্রথম আমি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে যাবো যে হল দখলের রাজনীতি আপনারা করতে চান না, করবেন না। চট্টগ্রাম কলেজে আপনাদের নাম, দেওয়ালের নাম সাটানো আছে, চিকা মারা আছে, এটা কি আপনার দখলদারিত্বের রাজনীতি কিনা, বা দখলদারিত্বের ফাংশনটা কেমন এক্স্যাক্টলি, এটা প্রশ্ন আসছে, এটা করতে দেবেন। আচ্ছা, চিটং এর হল দখলের করেছেন অভিযোগ আর প্রমাণ দিয়েছেন হচ্ছে ওয়ালে রাইটিং। আমি বুঝলাম না দুইটার সাথে, অভিযোগ আর প্রমাণের সাথে মিলটা কতটুকু সঙ্গতিপূর্ণ। তো আমি একটা বিষয় আপনাকে বলি যে 5 তারিখ তো আমরা আলহামদুলিল্লাহ এখানে সবাই সাক্ষী। 5 তারিখ সারাদিন কি ঘটেছে, তো 5 তারিখ রাত 12টায় আমরা আমাদের সকল শাখাগুলোকে নিয়ে অনলাইনে মিটিং করেছিলাম এবং সেখানে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছিলাম কোনো ধরনের মিছিল, কোনো ধরনের শোডাউন, কোনো ধরনের হল দখল, কোনো ক্যাম্পাস দখল, এটা যে শাখা করবেন, যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি জানি না এই ধরনের ডিসিশন কোনো ছাত্র সংগঠন দাবি করতে পারবে কিনা যে এই ডিসিশন বা এই নির্দেশনা তারা তাদেরকে দিয়েছে। আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা আমরা পেরেছিও। এখন চিটং এর প্রশ্নটা আসছেন, এখানে যারা চিটং এর আছেন বাসিন্দা, এনারা যেটা হয় জেনেটিক্যালি একটু বিপ্লবী চেতনাধারী হয়। ওকে, মানে কাউকে কেয়ার করতে চান না, আর নির্যাতিত জুলুম চিটাগাংয়ে বেশি হয়েছে। সবকিছু মিলে তাদের একটা প্রবণতা আছে, কিন্তু আমি বলছি না যে এই প্রবণতাটা আপনি যে অভিযোগ করেছেন সেটার সাথে প্রুভড না, সেটা কখনোই প্রুভ না। আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চিটাগাং কলেজ, মহসিন কলেজ সবগুলোতেই ছাত্র শিবির কখনো দখল বা এ ধরনের রাজনীতি করছে না। আমি এটা দায় নিয়ে বলছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ, বেশ ভালো প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসছে যেটা আমি সাদিক কাইমের কাছে যাবো, সেটা হচ্ছে আপনাদের সেট আপ নিয়ে, আপনাদের কমিটি গঠন নিয়ে, যে হচ্ছে কেন্দ্রীয় সভাপতি ইলেক্টেড হয় এবং যিনি সেক্রেটারি হন তিনি মনোনীত হন। আমার প্রথম প্রশ্ন যে যিনি মনোনয়ন হন তিনি কিভাবে মনোনয়ন হন, এটা একটু আমাকে ব্যাখ্যা করবেন কিনা, তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমরা গণতন্ত্রের অনেকগুলো রূপ জানি। এখানে হচ্ছে কন্ট্রোল ডেমোক্রেসির একটা রূপ আছে। তো
শিবিরের যেটা মনোনয়ন হয়, সে মনোনয়নের ক্ষেত্রে শিবিরের কার্যকর পরিষদের যারা সদস্য আছে, কার্যকরী পরিষদের সদস্য হচ্ছে তারা যারা শিবিরের সারা দেশে যে 144টি ইউনিট আছে সেই ইউনিটগুলোকে যারা কন্ট্রোল করে, ওনারাই হচ্ছে কার্যকরী পরিষদের সদস্য। তাদের থেকে পরামর্শ নেওয়া হয়। তারা সারা দেশে সফর করে সারা দেশের সদস্য, জনশক্তি, সর্বপর্যায়ের জনশক্তিদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, তাদের ধারণা, সবকিছুর ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকে। তার মানে তাদের মতামত এবং সামগ্রিকতা বিবেচনায় তাদের পরামর্শের আলোকে এখানে সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন। তার মানে আপনি সেক্রেটারি মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেওয়া হয় কার্যকরী পরিষদের সদস্য যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি বলছেন এমন কারো কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে যারা এই লোকদেরকে মানে অপশনদের মধ্যে ক্লোজলি অবজার্ভ করতে পেরেছে এক্স্যাক্টলি কাকে চুজ করা যায় এই কোয়ালিটির জন্য, অলওয়েজ সুপারভিশনে ছিল, এবং তাদের ব্যাপারে কি অবজারভেশন মাঠ পর্যায়ে সেটাও ফিল্টারিং করার ক্যাপাসিটি ওই গ্রুপ অফ পিপল যাদেরকে আপনি কার্যকরী পরিষদ সমন্বয় করছেন তাদের মতামতের দিতে মনোনয়ন করা হয়। এটা কি রূপটা এমন এক্স্যাক্টলি যে হচ্ছে আপনি সেক্রেটারি মনোনয়নের সময় আপনি এই রিস্ক নিচ্ছেন না যে হচ্ছে অপরিচিত, আননোন বা হচ্ছে কম পারবেন, এটার চাইতে যিনি অলরেডি ফিল্টারিং এর শিকার হয়েছে এবং যিনি পরীক্ষিত হয়েছে সবার সামনে, যিনি সবাইকে মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমে টেস্টের মতো হয়েছে, তাকে আগে আপনি চুজ করছেন সেক্রেটারি হিসেবে, তারপর সে 1 বছর দায়িত্ব পালন করলো, সবাই দেখলো তারে, এখন সারা দেশের সদস্যরা দেখতেছে যে এই লোকটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যদি হয় তাহলে ভোট দিয়ে সভাপতি বানাবো, না হলে বানাবো না, এরকম কিছু। এরকম নাই, এই ক্ষেত্রে ব্যর্থ হয়। আচ্ছা, সভাপতি নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে সভাপতি নির্বাচনের যদি দেখি আমরা, অথবা হচ্ছে আমাদের সভাপতি নির্বাচনের যদি শিবিরের শুরু থেকে দেখেন, একটু আগে যে কমেন্টটা করছেন 31 তারিখ শিবিরে কেন্দ্রীয় সভাপতি কে নির্বাচিত হবে অথবা সেক্রেটারি কে মনোনীত হবে সেটা আগে থেকে ফিক্সড। আপনি যদি সবসময় দেখেন সবসময় কিন্তু এরকম হয় না, অনেকগুলো ঘটনা আছে। শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু কেন্দ্রীয় সভাপতি হয় নাই, এরকম অনেক ঘটনা আছে। যেমন এক্সাম্পল আমি একটু বর্ষা করি, এমনকি ফর এক্সাম্পল সাপোজ আপনি কেন্দ্রীয় সেক্রেটারি এবং আপনি কোনো কারণে জরুরি কারণে আপনাকে ছুটি নিতে হচ্ছে, দেশের বাইরে যাচ্ছে ফার অন্য কিছু, তখন অন্য কেউ এসে সভাপতি হবে যে সেক্রেটারি ছিল, এরকম সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে নাম্বার 1 আপনি যেটা বলছেন সেটা, তাকে আপনি একটা ফিল্টারিং এর মধ্যে রাখছেন, ফলে যারা অবজার্ভ করছে তারা তাকে সেক্রেটারি নির্বাচন করছে, তারপর তাকে সেক্রেটারি থাকা অবস্থায় সারা দেশের সকল সদস্যরা অটো পরিচিত পাচ্ছে এবং তাকে সব জায়গায় অবজার্ভ করছে। তারপর তিনি যদি এই দায়িত্ব পালন কন্টিনিউ করেন তাহলে সদস্যরা তাকে অ্যালাউ করলে ভোট দিলে তিনি নির্বাচিত হবেন, এরকম কিছু? এরকম। এখানে জাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক কথা আছে কিনা এই ইস্যুতে? আমি এটা শিশিরের কাছে পাস করতে চাচ্ছি। এটা তো উকিলের কাছে ক্যান্সার রোগের চিকিৎসা চাইলে হবে? উকিলের কাছে তো ওকালতি পরামর্শ চাইতে হবে। এখন শিবিরের সভাপতি একজন ইলেক্টেড হবেন, তারপরে সেক্রেটারি কে হবেন, এই পরামর্শ কে দিবে? কে? হু নোজ দ্য ব্যাটার? ইসলামের প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমরু শুরা বাইনাহুম। এই ও আমরু শুরা বাইনাহুমের মূল পলিসি কি? মূল পলিসি হলো তার কাছে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল, যে বিষয়ে যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে, এই পরামর্শ যারা দিবেন, একই পরামর্শ কি বাংলাদেশের চিফ জাস্টিস কে হবেন তারা দিতে পারবেন? পারবেন না। এই জন্য আমার কাছে মনে হয় যে শিবিরের এই লিডারশিপ নির্ধারণে যে সুনিপুণ কারিগর, এই সুনিপুণ কারিগরি সিস্টেমটা ইজ ভেরি বিউটিফুল। আপনি যে গ্রুপিং দেখেন না, তারও কিন্তু একটা কারণ হলো এই প্রসেসের কারণ। আপনি যে দেখেন না মারামারি, অমুক ভাই মুর্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই আন্ডারগ্রাউন্ড, তমুক ভাই ওপেন, এটা যে দেখেন না, এই দেখেন না দেখার পিছনে কি কারণ? কারণ হলো এর যে সিস্টেমেটিক চেইন, এই সিস্টেমেটিক চেইনটা এত বিউটিফুলি মানে গাথা যে এখান থেকে চাইলেও কারো পক্ষে মুর্দাবাদ জিন্দাবাদ ডেভেলপ করা কঠিন। এখন কেউ যদি বলে যে ও মুখ দল, তো মুখ দলকে দেখছি ভাই মুর্দাবাদ জিন্দাবাদ করতে করতে জীবন শেষ, ও গিয়া দেখেন তো এই বিউটিফুলি গাথা সিস্টেমটা ফলো করে কিনা, তার রেজাল্ট হিসেবেই তো মুর্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই যে এই সিস্টেমটা এখানে করা হয়েছে, এই সিস্টেমটা স্পেশাল।
অর্গ্যানিক অ্যান্ড স্পেশাল। হ্যাঁ, পৃথিবীর কোন সিস্টেমই ক্রিটিসিজমের বাইরে না, সকল সিস্টেমকে আমি আপনি ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু সোফার প্র্যাকটিকেবল আজ থেকে 77 থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রায় হাফ এ সেঞ্চুরি, প্রায় 50 বছর, এই সময়টা থেকে এই সময় পর্যন্ত এইটি হিস্টোরিক্যালি প্রমাণিত যে দিস সিস্টেম ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দেন এনি আদার সিস্টেম। এখন প্রশ্ন, আমি আগেই বলছি যে কোনো সিস্টেমই 100% প্রুফ, এই কথা বলা ঠিক হবে না। ফলে এখানকার যে সিস্টেমটা, শিবিরের ইতিহাসে অনেক সেক্রেটারি জেনারেল আছেন যারা কেন্দ্রীয় সভাপতি হন না, আমি নিজেও একজন। শিবিরের ইতিহাসে অনেক কেন্দ্রীয় সভাপতি কেউ আছেন যারা কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে থেকে অর্ধেক রাস্তায় বিদায় নিতে বাধ্য হয়েছে। জানেন সেগুলা? জানেন না তো। বহু কার্যকরী পরিষদের সদস্য আছে যাদের ডিসিপ্লিন না মানার কারণে কার্যকরী পরিষদের সদস্যশিপ তো গেছেই, সদস্য পদ গেছে, তা জানেন? তাও তো জানা যায় নাই। এই সমস্ত কারণেই এটার ডিসিপ্লিনটা ইনট্যাক্ট আছে। এই ইনট্যাক্টটা থাকার কারণেই এর শোভাবাস ছড়ায়, আর না হলে টাকার ভাগাভাগি নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ আমার তো মনে আছে, আমি যখন, খুব সেন্সিটিভ কথা বলছি, আমি যখন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, একদিন সকালবেলা, সভাপতি বানানোর আগে একদিন সকালবেলা আমাকে বললো জরুরি সদস্য বৈঠক। আমি তখন কোচিং সেন্টারে ক্লাস নিতাম, বাংলা পড়াইতাম। সতত হেন তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কোচিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ টেস্টে কোচিং পড়াইতাম। আমাকে ফোন করে বললো যে জরুরি ভিত্তিতে আসে। জরুরি ভিত্তিতে গেলাম শাহবাগে, গিয়ে দিকে একটা বিরাট আয়োজন, সকল সদস্যরা এখানে। কি হবে এখানে? বলে এখানে কেন্দ্রীয় সভাপতি আসবে। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সভাপতি আসে, বিভিন্ন কি কইলো না কইলো, কার কি লেখা নিল, কার কি পড়া নিল, কার কি বললো যে আমি নাকি, আমি তখন 3rd ইয়ার পড়ি, আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ 3rd ইয়ার ল। আমাকে বলছে যে এখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করব। এইটা কি এমনি বলে দিয়েছে? এমনি বলে দেয়নি, কিন্তু দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করছে। যাদের এই অভিজ্ঞতা আছে তারা দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করেছে। ওই স্লিপটা খুঁজতে দেখবেন ওইখানকার পার্টিসিপেন্টদের একটা বড় অংশ আছে যা উনি এই নেতৃত্বে আসুক এটা চায়, এই জন্যই ঘোষণাটা দেওয়া। ফলে এইটাকে যদি আমরা জিন্দাবাদ মুর্দাবাদ টাইপে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবো, কিন্তু থিংস উইল বি রিয়েলি আদারওয়াইজ। ফলে এই সিস্টেম ভালো আপাতত, যদি এর চেয়ে বেটার সিস্টেম কেউ বলতে পারেন, যদি এর চেয়ে বেটার কোনো কিছু প্রপোজ করতে পারেন যেটা আরো ভালো, আরো ডেভেলপড, তাহলে তো আমার মনে হয় না শিবিরের কোনো কার্পণ্য থাকবে ওইটা অ্যাকসেপ্ট করতে। নিশ্চয়ই আমরা এটাকে যদি বেস্ট বলছেন, আমি জাহিদ ভাইয়ের কাছে যাবো। এটা যদি বেস্ট হয়, প্রশ্নটা হচ্ছে আপনারা লেজুর ভিত্তি যে প্যারামিটার, যে কারো সিগনেচারে প্রোগ্রাম কমিটি হওয়া, কারো সিগনেচারে কমিটি বাতিল হওয়া, এই যে লেজুর ভিত্তির সংজ্ঞায়ন যেগুলো, এখানে আপনাদের কমিটিতে এরকম কাজ স্বাক্ষর থাকে বা থাকে না, বা কাউকে ডিজলভ করলে মাদার অর্গানাইজেশন আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। কেমন লেজুর ভিত্তি আপনারা করেন বা করেন না? লেজুর ভিত্তি বাংলাদেশের যে কনসেপ্ট থেকে আসছে, মূলত কোনো একটা দলকে ক্ষমতা নিয়ে আসা অথবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত ধরনের অপকর্ম আছে। আমরা যদি একবার লাস্ট সিনারিওটা দেখি, যে ওবায়দুল কাদের বলেছিলেন যখন গোটা সংস্কার আন্দোলনটা একটা আপরাইজিং মোডে যাচ্ছে, তাদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট, সোনার ছেলেরা যথেষ্ট ছিল। তো এইটা হলো মূলত লেজুর ভিত্তির আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় কনসেপ্ট। তো ছাত্র শিবির এ ধরনের কোনো কাজের সাথে অতীতেও জড়িত ছিল বলে আমার কাছে কোনো প্রমাণ নাই। আপনাদের কাছে কারোর কাছে প্রমাণ থাকলে আমাকে দিবেন মেহেরবানি করে। আর ভবিষ্যতে কোনো সম্ভাবনা নেই বলে আমি মনে করছি। আর ছাত্র শিবিরের কেন্দ্র থেকে টোটাল ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেটআপই স্ব স্তরগুলো, ভাইয়েরা তো বিস্তারিত বলেছেন। তো এভাবে করে স্তরগুলো, ঢাকা ইউনিভার্সিটি সেটআপে ঢাকা ইউনিভার্সিটির যারা সদস্য তারাই মূলত তাদের নেতা নির্বাচন করে। আবার কিন্তু সেম হয়তো যখন ফ্যাকাল্টি বা অন্যান্য ইস্যুগুলো আসে, সেখানে তাদের অধীনে যে জনশক্তিরা রয়েছে তারা মতামত এবং তারা ভোট দিয়ে মূলত তাদের নেতা নির্বাচন করে। এভাবে ইউনিট পর্যন্ত আমরা সেটাই করি। এরপরে আমাদের কেন্দ্রের প্ল্যানিং থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা, কোনো ধরনের ইনফ্লুয়েন্স, কোনো পুশিং, এটা তোমাদের প্ল্যানে অ্যাড করো অথবা এটা তোমাদের প্ল্যান থেকে বাদ দাও, আমি দায় নিয়ে বলতেছি। এবং নিজের কিভাবে বললে আপনাদেরকে বোঝানো যাবে,
তো সবকিছু থেকে দাঁড়িয়ে বলছি যে এ ধরনের কোনো সম্পৃক্ততা কারোর সাথে আমাদের নেই। তবে হ্যাঁ, আমরা আমাদের সাথে যাদের ভ্যালুস গুলো ম্যাচ করে, যাদের সাথে আমাদের আদর্শের জায়গাগুলো মিল আছে, আমরা সবার সাথে কাজ করি। সেটা যদি জামাত হয়, সেটা যদি বিএনপি হয়, আমরা হেফাজতের সাথেও কাজ করেছিলাম। মূলত তাদের সাথে আমাদের আদর্শিক জায়গাটা মিল ছিল, লক্ষ্য এবং টার্গেটটা আমাদের এক ছিল। তো সেটা আমি আবারও রিপিট করছি, শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না, যে কোনো আদর্শ, যে কোনো মতাদর্শের সাথে যখন আমার আদর্শের মিল, কমন আমি পয়েন্টগুলো পাবো এবং আমার টার্গেটের পয়েন্টগুলো যখন পাবো, তখন আমি তাদের সাথে কাজ করতে বদ্ধপর। তার মানে আপনি যেটা বলছেন যে আপনার কমিটি ডিজলভ করার অথরিটি কোনো মাদার অর্গানাইজেশন নাই, কমিটি অ্যানাউন্স করা মাদার অর্গানাইজেশন নাই, বাট আপনি বিভিন্ন অর্গানাইজেশনকে সাপোর্ট দেন বিভিন্ন কাজে, আপনার সিমিলার ভ্যালুস এবং টার্গেট মিলার কারণে, যেটা আপনি হেফাজতকে করেছেন, বৈষম্য বিরোধীতে করেছেন, এক্স্যাক্টলি জামাতও কোনো যদি সিমিলার ভ্যালুস এরকম রেসপন্স করে থাকে, আপনি রেসপন্স করেন, এরকম কিছু? রাইট, ওকে। আমরা চলে যাব এই প্রশ্নগুলোর মধ্যে সর্বশেষ প্রশ্ন, যেটি ছাত্রলীগ কর্তৃক যদি শিবির সন্দেহে কাউকে পিটানো হইতো, সাদিক কারিম ভাই আপনি তো হলে থাকতেন, আপনি শিবির করতেন, কিভাবে এটা ট্রিট করতেন বা হেল্প করতেন কিভাবে? আচ্ছা, এটার সাথে সম্পর্ক আরেকটা কোয়েশ্চেন আসছে। শিবিরের ছাত্রলীগের পোস্টের অনেকে ছিল বা অডিয়েন্স থেকে অভিযোগ আসছে, এটাও অ্যাড্রেস করা দরকার। আপনারা জানেন গত 16 বছরে শিবিরের উপর কোন ধরনের জুলুম হয়েছে। শিবির সন্দেহে কাউকে পেলে তাকে মারা বৈধ ছিল, এবং এদেশের সুশীল সমাজের যারা প্রতিনিধি ছিল, মিডিয়ায় সবাই এটার বৈধতা দিয়েছিল না। শিবির হলে তাকে মারা জায়েজ, তাকে মেরে ফেললেও কেউ কথা বলা যাবে না। তো এই কারণে আমাদের আজকে একটা কোয়েশ্চেন আসছে যে আপনাদের এত জনশক্তি, আপনারা এতদিন পরে কেন নিজেদেরকে নিয়ে আসছেন? এতদিন তো আপনারা চাইলে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু যেহেতু একজন শিবির মানুষের পর্যায়ে ছিল না, শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল, ওই কারণে এই ডিহিউম্যানাইজেশনের কারণে আমরা স্বপরিচয়ে আসতে পারিনি। কিন্তু আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল, সবসময় আমরা তাদের সাথে ছিলাম, তাদের সাথে একাত্মতার সাথে আমরা সবসময় তাদের পাশে থেকে আন্দোলন করেছি। আমাদের উপর যে অন্যায় হয়েছে, আমাদের যে মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই কারণে আমরা আমাদের পরিচয় দিয়ে আমরা থাকতে পারিনি। এরপর হচ্ছে এখানে যে বিষয়টা আসছে, যখন কাউকে নির্যাতন করা হতো, আমরা সবার আগে একজন শিক্ষার্থী হিসেবে তার পাশে থাকার চেষ্টা করতাম। শিবিরের হোক, শিবির সন্দেহ হোক, যে হোক, যখন কেউ নির্যাতিত হবে, যত মজলুম আছে সকল মজলুমদের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করতাম। যখন কাউকে নির্যাতন করা হতো, আমরা আশেপাশে আমাদের যারা বন্ধু আছে তাদেরকে আমরা ইনফর্ম করার চেষ্টা করতাম, সাংবাদিকদেরকে ইনফর্ম করার চেষ্টা করতাম, আমাদের জায়গা থেকে তাকে ওইখান থেকে উদ্ধার করা। এরপর হচ্ছে তার উপর নির্যাতনের যে ঘটনাগুলো আছে সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা, যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো করে আমরা পাশে থাকার চেষ্টা করতাম। এরপর হচ্ছে এখানে শিবিরের অনেকে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট করার অভিযোগ নিয়ে আসছে। এটা একটা শিবিরের উপর নতুনভাবে জুলুম করা। শিবির যে সংগঠনটা সবচেয়ে বেশি শিবিরের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শিবিরকে যেখানে পাইছে সেখানে তারা মেরে ফেলার জন্য তারা দুঃসাহস দেখিয়েছে। আবরার ফাহাদকে শিবির সন্দেহে মেরে ফেলেছে, বিশ্বজিৎকে শিবির সন্দেহে মেরে ফেলেছে। সেই সংগঠনে শিবিরের পোস্ট নেওয়া, এটা তো প্রশ্নে আসে না। এটা শিবিরের উপর নতুনভাবে একটা জুলুম করা। আমরা কখনো শিবিরের কাউকে ছাত্রলীগের কোনো পোস্ট নেওয়া অথবা ওই পোস্ট নেওয়ার ব্যাপারে আমরা কখনো বলি না, এবং আমাদের কোনো দায়িত্বশীল জনশক্তি কখনো ছাত্রলীগের পোস্ট নেয় না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপারে অভিযোগ নিয়ে আসে, অভিযোগগুলো সত্য নয়। তো এটা আমাদের কাছে পরিষ্কার, এটা আমাদের এই ধরনের অভিযোগ তোলা মানে এটা আমাদের উপর নতুনভাবে জুলুম করা। এর পরের প্রশ্নে যাচ্ছি, এটা শেষের মধ্যে বাড়ির কাছে। এই প্রশ্নের পরে আমরা অডিয়েন্সের কাছে চলে যাবো। সেই প্রশ্নটি হচ্ছে, আপনারা এখন একটা ভালো পরিবেশ পেয়েছেন, ভালো ভালো আয়োজন হচ্ছে, এই আয়োজন তো আগেও করছেন, বাট যখন আপনাদের উপর টর্চার শুরু হইলো 10-11 পর থেকে, আপনাদের পাশে ছাত্র জনতা আসে নাই, এক্স্যাক্টলি কেন? বা এখনো আবার যদি টর্চার শিকার হন কোনো কারণে, সেটাও কেন আসবে না? মানে এই অবস্থাটা কেন? এটা কি শুধু এই প্রশ্ন কি শুধু শিবিরের জন্য? বাংলাদেশে যে 3-3বার ফার্স্ট সাইকেল ইলেকশন হয়েছে, তখন মানুষ প্রতিহত করেনি কেন? আমাদের দেশের মানুষকে যে গুম, খুন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করেছে, আমাদের দেশের মানুষরা রাস্তায় নামে নাই কেন? আমাদের দেশের ইন্টেলেকচুয়াল বেসিসকে নষ্ট করে দিয়ে প্রায় 12,00,000 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে, এটা আমরা প্রতিহত করিনি কেন? এই অনেক কেন কেন মিলেই তো 5ই আগস্ট।
এই অনেক কেন কেন মিলে এই উত্থান যে 5ই আগস্টের উত্থান নাকি হঠাৎ করে হয়েছে? প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে বঞ্চনার শিকার। এই বঞ্চিত মানুষরা যখন একসাথে হয়েছে, তখন ইট বিকামস এ হিউজ প্রতিবাদ এগেইনস্ট ফ্যাসিজম। এই জন্য এই কেন উত্তরের মধ্যে শিবির হলো একটা পার্ট বলতে। অনেক যদি 10টা 20টা 50টা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা যায়, তাহলে শিবির ওয়ান অফ দি ফ্যাক্টরস যে নাকি সিরিয়াস অপারেশনের শিকার হয়েছে। তো এই প্রশ্নের জবাব এর কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, আমি ওই দিন ৫৫ সংশোধনীর মামলায় হাইকোর্টে শুনানির সময় একটা বান্ডেল প্রেজেন্টেশন দিয়েছিলাম, দিয়ে দেখিয়েছিলাম যে বাংলাদেশ বিগত 15 বছরে পৃথিবীর গুরুত্বপূর্ণ পিআর রিসার্চ আর্টিকেলে প্রায় সকল জায়গায় বাংলাদেশকে আইডেন্টিফাই করা হয়েছিল অথরিটারিয়ান এন্ড ডিক্টেটরিয়াল শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে। এই যে ধারণা, এই ধারণার পিছনে কি কাজ করেছে? এই ধারণার পিছনে কাজ করেছে টোটাল অপারেশন। আপনি কখনো চিন্তা করতে পারেন একটা দেশের কনস্টিটিউশনাল মেকানিজমে ঢোকানো হয়েছে যে এই জিনিস সংবিধান থেকে কোনোদিন আর পরিবর্তন করা যাবে না, রেফারেন্ডাম পর্যন্ত বাতিল করে দিয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অল অন এ সাডেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র এক্সাম্পল যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার ক্ষেত্রে পার্লামেন্টে 5 মিনিটের জন্য আলোচনা হয়। তো বাংলাদেশের পার্লামেন্ট বিকামস এ ফার্সিক্যাল পার্লামেন্ট, জুডিশিয়ারি বিকাম এ ফার্সিক্যাল জুডিশিয়ারি, ইউনিভার্সিটি টিচার্স বিকাম এ পলিটিক্যাল টিচার্স। এবং আপনারা দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নিজের ছাত্রকে শাহবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে, দেখছেন? তাহলে এই কেন কোনের মধ্যে শিবির আছে না ভাই? শিবির তো মানুষ, এটা তো মানুষের বাইরে কিছু চিন্তা করার স্কোপ নাই, দে আর অলসো হিউম্যান বিং। তার মানে আপনি বলছেন ফেসিবাদ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এবং শক্তিশালী উইংকে একসাথেই ভিকটিম বানিয়েছে, যে কারণে কোনো গ্রুপের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার সুযোগটা পায় না, এমন কিছু কিনা? Yes, exactly. Look at Election Commission. What happened to the Election Commission? Election Commission did what? Everybody knows nobody is going to election center, but Election Commission is declaring 40% vote cast হয়েছে। দেখেছেন? Everybody knows the Anti-Corruption Commission has become an engine of suppression and oppression of opposite political parties. কিন্তু আপনি দেখেন দুর্নীতি দমন কমিশনের ভিতরের দুর্নীতি যদি খুঁজেন, তাহলে আপনি দুই চোখে শুধু দুর্নীতি ছাড়া কিছু দেখতে পাবেন। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড না? এখানে ছাত্ররা ছাত্রদেরকে মারবে, একজন আরেকজনকে শাহবাগ থানায় তুলে দিবে। এখনো আপনারা তুলে দিবেন, আপনাদেরকে তুলে দিবে। এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট একেবারে, আমি গিয়েছিলাম এই 2 দিন আগে গ্রামে, আমি দেখে আসলাম একটা সিএনজি স্ট্যান্ডের লোভও সামলাতে পারতেছে না। যাই হোক, কি অদ্ভুত কাণ্ড কারখানা। এই রাষ্ট্র ব্যবস্থায় ছাত্র শিবিরের প্রতি যে আয়োজন করা হয়েছে, যেভাবে টর্চার করা হয়েছে, আমরা ভেবেই নিয়েছি যে এটা করা ছাড়া তাদের সামনে আর কোনো অপশন ছিল। কারণ এরকে সামলাইতে না পারলে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে মেরে কেটে সামলানো ছাড়া অন্য কোনো ভাবে সামলানো যায় না। এবং 5ই আগস্টে মেরে কেটেও সামলাইতে পারে না। That is become the solution. তার মানে শিবির এখানে সে সময়টাতে না পারলেও টেকেল দিতে, কিন্তু 5 জুলাই থেকে 5 আগস্ট অভ্যুত্থানে সাদিক কায়েমের ভাষ্যমতে শিবির তার এক্সাক্ট রোলটা প্লে করার চেষ্টা করেছে এবং পেরেছে ওটা। এই জন্য শিবিরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি। আমরা এখানে আরো 2-3টা প্রশ্ন আমি পরের পেজে সম্পূর্ণ প্রশ্ন হিসেবে নিশ্চয়ই আনবো, তার আগে অডিয়েন্সের কাছে চলে যাবো। একটু
ভলান্টিয়ার যিনি আছেন মাঝখানের সারিতে মাঝখানে একজনকে দেন। আর সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশ্নটা একটু লিখছি। ছাত্র শিবিরের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা অ্যানাউন্সমেন্ট। নাম্বার 1, ছাত্র শিবির আগামীতে শর্ট টাইমের মধ্যে প্রত্যেকটা অনুষদ এবং ফ্যাকাল্টিগুলোতে এরকম প্রোগ্রাম করে আপনাদের প্রশ্ন নিতে চাই এবং উত্তর দিতে চাই। নাম্বার 1। তার মানে এটা একটা কনক্লুডিং কমেন্ট আছে, সেটা হইলো প্রোগ্রামটা আজকে আমরা শর্ট টাইমে শেষ করতে চাই। সেটা হইতে পারে এখন যা প্রশ্ন নেওয়ার মোটামুটি নিয়ে নেব, আর যাদের কাছে নিতে পারবো না আমরা আশা করবো খুবই শর্ট টাইমে আপনাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমরা প্রশ্নগুলো ফেস করবো। এবং একই সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট, যারা বের হয়ে যাবেন আপনাদের হল মনে হয় বন্ধ হয়ে যাবে, যাদের হল বন্ধ হয়ে যাওয়ার রিস্ক থাকে, যদি অগ্রিম পারমিশন থাকে আপনারা চলে গেলে যাওয়ার সময় শুধুমাত্র আপনাদের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে যে গিফট এবং নাস্তা সেটা নিয়ে যাবেন অবশ্যই, যদি হল বন্ধ হয়ে যাওয়ার রিস্ক থাকে। আর বাকি আপনারা যারা আছেন তাদেরকে আমরা প্রোগ্রাম শেষে আপনাদেরকে ছাত্র শিবিরের উপহার এবং সাথে ছোট আপ্যায়ন অবশ্যই পেয়ে যাবেন। আমরা প্রশ্ন দিকে যাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল আলম শিহাব, সমাজ বিজ্ঞান বিভাগ। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে একটি ছাত্র সংগঠনের প্রধান হতে হলে ছাত্র থাকতে হয় এবং সে ছাত্রদের আমরা যে বয়সে আছি, ছাত্রদের যে বয়স এবং যে আমরা শিক্ষা পর্যায়ে যে আছি সেটা থাকতে হয়। কিন্তু আমরা বর্তমানে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে এখন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথাই যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের যে সভাপতি থাকে তার সেশন হচ্ছে 5-6 সেশন বা ওই দিকে, যেটা আমার জন্মের বয়স। তো আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র শিবিরের একটা নেতা কিভাবে আমার সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং কিভাবে সে আমি যে সমস্যাগুলো ফেস করতে পারছি আমার বয়সের সাথে যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সে। আপনার কাছে একটু আমি সম্পূর্ণ প্রশ্ন করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সভাপতি তার যে সেশন তো বলবেন কিনা প্লিজ? 16-17 সেশন। বাকি সংগঠনগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করে প্রশ্নটা করবেন সেটা একটু বলুন। আমি আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হচ্ছে না, আমার আলোচনা হচ্ছে পুরো বাংলাদেশ। আর একটু আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের সভাপতি, আমি প্রশ্নটি করছি যাতে এক্সাক্ট প্রশ্নটা ঠিক করা যায় সেজন্যই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি ছাত্র সংগঠনের যিনি সভাপতি, তিনি মোটামুটি সে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির চাইতে বয়সে বড় ছিলেন। পরবর্তীতে আরেকটি কমিটি হয়েছে নতুন করে। তো সেই দিক থেকে ছাত্র শিবিরের এরপর সেম টর্চার তারা করার পরও তারা কমিটি কন্টিনিউ করছে, এটার জন্য কোনো কৃতজ্ঞতা দিবেন কিনা এবং নতুন প্রত্যাশা এবং প্রশ্ন একসাথে করবেন কিনা প্লিজ? আমার প্রশ্ন হচ্ছে, আপনারাও যদি এখন ওই সংগঠনের সাথে আপনাদের তুলনা করেন তাহলে তাদের মধ্যে তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে সরাসরি আপনি চান যে শিবিরের কেন্দ্রীয় থেকে শুরু করে এই সময়টাতে রানিং ছাত্রদের মধ্যে আসা উচিত এবং সেই মেকানিজমটা আপনি শিবিরের থেকে প্রত্যাশা করেন এবং কেন এটা ডেভেলপমেন্ট সে প্রশ্ন করছেন। জি, এরপরে অন্য কোনো প্রশ্ন? আমরা এই পাশে আসবো। হ্যাঁ, আমরা নিশ্চয় আপনার সহযোগিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনে সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি। আমরা আগে এই পাশটাতে নেবো প্লিজ, তারপরে এই পাশে আসবো। এই পাশটাতে শিক্ষার্থী আপনারা ভলান্টিয়ারদের মধ্যে একজন হচ্ছে উপরে যাবেন মাইক স্পিকার নিয়ে, যাতে করে আমরা সাদিক ভাই হচ্ছে আপনাদের কনস্টিটিউশনাল সেকশন 34 রেফার করেছে। আমি আপনাদের কনস্টিটিউশনটা স্কিম রিলিজ করেছি, ওইটা চ্যাপ্টার 3 সেকশন 12 থেকে শুরু হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রেসিডেন্ট ইলেকশনটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এবং আপনাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে ওইটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হচ্ছে। কিন্তু আপনাদের সেক্রেটারি পার্টার যে মেম্বার ইলেকশন আছে ওইটা করছে আবার প্রেসিডেন্ট। তো আমরা যদি কন্ট্রোল ডেমোক্রেসির কথা বলেছি, আমরা যদি একটু স্ক্রুটিনি করি তাহলে দেখা যাচ্ছে এখানে টু মাচ কনসেন্ট্রেটেড পাওয়ার দেওয়া হচ্ছে প্রেসিডেন্টকে এবং হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলকে। আর যেখানে আমরা কনসেন্ট্রেটেড পাওয়ার দেখছি ওইখানে আপনাদের একটা ইনহেরেন্ট রিস্ক আছে প্যাসিভ তৈরি হওয়া। তা আপনাদের যে সংগঠন ওইখানে এই ধরনের সিচুয়েশন হলে আপনারা ওইটাকে কিভাবে কাউন্টার করবেন, আপনাদের কাউন্টার ব্যালেন্সের মেকানিজম থাকে। আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে সভাপতি বলে দিয়েছি, আপনারা এটা অবগত হয়েছে কিনা জানি না। 10 সেকেন্ড করবেন শর্ট।
আমার রিকোয়েস্ট থাকবে একটু টাইম নেওয়ার জন্য। তো কোশ্চেনটা হচ্ছে ইনক্লুসিভিটি রিলেটেড। উনি মাইলের কথা বলেছিল, বিভিন্ন জাতিগোষ্ঠী এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের কথা বলেছিল। এই ইনক্লুসিভিটিটার সাথে একটা কনসেপ্ট যেটা আপনাদের সংগঠন যখন কথা আসে আপনাদের সংগঠনে, তখন এই কনসেপ্টটা হচ্ছে এক্সপ্লয়টেশন না হয় আপনাদের সেকুলারিজমের নোশনটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দুইটা ন্যারেটিভ দেখতে পাই। একটা হচ্ছে কনভেনশনাল যেখানে হচ্ছে সেকুলারিজমকে দেখানো হচ্ছে একটা এন্ড প্রোডাক্ট হিসেবে, যেখানে স্টেট অ্যাফেয়ার্স থেকে রিলিজিয়নকে সেক্লুডেড করে দেয়। আর আমাদের কনস্টিটিউশনাল মেকানিজমে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। আমাদের এখানে যে সেকুলারিজমের কথা কনস্টিটিউশনে বলা হচ্ছে, ওইটা হচ্ছে রিলিজিয়াস হারমোনির জন্য। আপনারা কোন ভিউটাকে এন্ডোর্স করেন? এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এরপরে যাবো উপরে একদম। আচ্ছা, দ্বিতীয় তলায় যাও প্লিজ, একটু দ্বিতীয় তলায় যাও। আসসালামু আলাইকুম, আমি সুলতান বলছি গণিত ভবন থেকে। আমার প্রথম প্রশ্ন হলো, 5ই আগস্টের পর থেকে আমরা একটা কথা প্রায় শুনতে পাচ্ছি, মানুষ মূলত শিবির। আসলে এই কথার মানেটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ পত্রে দেখতে পাই এখানে অনেকেই বা বেশিরভাগই ডিপার্টমেন্টের টপার। কারণ আমার প্রশ্ন হলো, আপনারা কি ডিপার্টমেন্টের টপারদেরকে টার্গেট করেন নাকি সবাইকে একই গুরুত্ব দেন? হাত পায় আর লাল পায় কি একই গুরুত্ব পায়? ধন্যবাদ। ওকে, আমরা এদিক থেকে যদি জানাতে শিখাচ্ছি যারা আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বারবার বলছেন যে শিবির অ্যাকচুয়ালি কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, কিন্তু আমরা বারবার বিগত সালে এটাই দেখে আসছি যে শিবিরের যারা নেতা হয় তারা বেসিক্যালি একটা দল অর্থাৎ জামাত ইসলামী তারা বারবার যায়। এটা কেন যায়, কিংবা তার এক্ষেত্রে আমরা কোনো ব্যতিক্রম কেন দেখছি না? আর এর মধ্যে বাংলাদেশে জামাত ইসলামের যে আমির বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছে, যেমন আওয়ামী লীগকে ক্ষমা করা, শেখ হাসিনাকে ক্ষমা করা ইত্যাদি ধরনের যে বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতাতে আমরা জামাত এই বর্তমান যে শিবির আছে সেই শিবির কেন কোনো কাউন্টার দেয় যে না আমরা আসলে আওয়ামী লীগকে ক্ষমা করতে চাই না, কিংবা আমরা এই ধরনের আচ্ছা আরেকটা ছোট্ট কোশ্চেন, সেটা আমরা একটা করে প্রশ্ন দেওয়ার কথা ছিল, আমরা একাধিক প্রশ্ন নিচ্ছিলাম, সরি। ওকে, আমরা এখন যাব এই পাশের একদম ভাই প্যাকেট খুলে বাইরে ভাই উপরে ভাই প্যাকেট উপরে না এখানে করে নষ্ট করে ভাই প্যাকেট খুলে বাইরে আমি আপনাদের আমি একটা বেসিক কোশ্চেন করতে চাই যে আমরা মুজিববাদ নিয়ে কথা বলি। আপনাদের ওয়েবসাইটে দেখলাম 26টা বই সদস্য সিলেবাসে আছে যেগুলো শুধুমাত্র মওদুদির লেখা। এটা কি মুজিববাদের মতো মওদুদিবাদ কিনা? এমনটা কেন? আপনারা সিলেবাসে সংস্কার আনবেন কিনা, নাকি আপনারা মওদুদিকে নিজেদের বলে ওন করেন? ধন্যবাদ। একটু প্লিজ টোটাল কয়টা বইয়ের মধ্যে কয়টা মওদুদির বই বলছেন? 81টা বইয়ের ভিতরে 26টা বই। ওকে, থ্যাংক ইউ। আমরা এরপরে যাব এই সারিতে একদম লাস্টে, মানে একটু মাঝের সারিতে বাম পাশের লাস্টে যে যারা হাত তুলছে, জি ওখানে। ভাই আপনারা হচ্ছে দেশ ভেঙে যাওয়াকে সমর্থন করেন কিনা? মানে একটা উদাহরণ দেখাই, পার্বত্য চট্টগ্রামে আমরা স্বাধীনতার পর থেকে দেখি যে আর্মি ওইখানে কিছু খারাপ কাজ করছে, আবার ওখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোও খারাপ কাজ করছে। তো এই জায়গাতে আপনাদের স্ট্যান্সটা কি আসলে? এক্স্যাক্টলি, প্রশ্নটা কি পার্বত্য ইস্যুতে শিবিরের অবস্থান কি এরকম? জি। ওকে, তারপর হচ্ছে আমরা যাব ওকে দিদি। আমি হচ্ছে রফিক আন্ডারস্টেশন। ভাই এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যারা কমিটিতে আছেন অলমোস্ট সবাই আমাকে চিনেন হয়তো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, আমি হচ্ছে হাটে ঘাটে সব জায়গায় সবাই প্রথমত ভাবে আমি সাদিক কাই, মানে চেহারা নাকি একটা সিমিলারিটি আছে। এটা গেল, এটা হচ্ছে আমি এরপরের ব্যাপারটা হচ্ছে ভাই আমার প্রশ্নটা শিবিরের কাছে করবেন। শিবিরের সাথে আপনাদের হল কমিটি আপনারা প্রকাশ করেন না কেন? বিগত 5 বছর আপনাদের করা উচিত।
যদি এই কমিটি প্রকাশ করেন অনেক ছেলে আছে কি তারা শিবির না, কিন্তু তাদেরকে বলা হয় ওরা শিবির। কিন্তু ভাই এটা তো এতদিন বলে আসতেছেন ছাত্র শিবির আপনাদের সাথে অন্যান্য সব পার্টি আপনাদের উপর জুলুম করছে। আমার মনে হচ্ছে যারা এখন শিবির না বা কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই তাদের উপর একটা পলিটিক্যাল পরিচয় দিয়ে দিচ্ছে, এটা তো তাদের ইন্ডিভিজুয়ালি তাদের উপর ওকে ওকে থ্যাংক ইউ জুলুম করতে দিয়ে দেবে। আরেকটা ব্যাপার ভাই, আমরা আর দিচ্ছি না প্লিজ। সদস্য সংখ্যা কত ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের প্রকাশ করলে খুশি হবো। ওকে ওকে থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, একটু আপনাদের বিষয়ে আমার কথা হলো, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতারা সরাসরি ওপেন স্পেসে প্রশ্নের মুখোমুখি, নিশ্চয়ই এটা প্রশংসা দাবি রাখে। তার মানে এই না যে আমরা এটা এমনভাবে কন্টিনিউ করব যে দীর্ঘ সময় জুড়ে সবগুলো প্রশ্ন এখানেই করতে হবে, আজকে ক্লোজ করতে হবে। এটার চাইতে বরং আমরা তাদেরকে এই ফ্লেক্সিবিলিটি দিতে পারি কিনা যে আপনারা অনুষদ ভিত্তিক ফ্যাকাল্টি ভিত্তিক সামনে আরে করেন, বাকি প্রশ্ন ওখানেও করবো, বাট আমরা একটা প্রোগ্রামের স্ট্যান্ডার্ড ডিউরেশন রাখি। কারণ হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে 7টায়, এখন হচ্ছে 10:09 বাজে। নিশ্চয়ই বুঝতে পারছেন লম্বা সময় ধরে প্রোগ্রাম। আমরা সরি প্রশ্ন অনেক বেশি নেবো না, এদিক থেকে সামনে থেকে আরেকটা প্রশ্ন নেবো, এই মাজার রোড সামনের দিক থেকে। এই যে চশমা পরা ভাইকে দেন, চশমা পরা ভাইকে ভাই উপরে, চশমা পরা ভাই মাঝখানে। আচ্ছা এরপরে উপরে যাবো লাস্ট। ওকে আচ্ছা, জামায়াতের আমির উনি বলেছেন যে বাংলাদেশের একমাত্র পরিধি দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামায়াত ইসলামী। আপনি তার এই বক্তব্যকে সমর্থন করেন কিনা? যদি করেন তাহলে কেন করেন, যদি না করেন তাহলে কেন প্রতিবাদ জানিয়েছেন কিনা? আচ্ছা ওকে, আরেকটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন। না না, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না, 5 আগস্ট অনেক কষ্ট করে স্বাধীনতা আনছি। ওকে প্লিজ। ক্ষমতায় যাওয়া নিয়ে আপনারা বলেন জামাত আপনাদের প্যারেন্ট সংগঠন না। 2001-এ জামাত এবং বিএনপি জোট করে যখন ক্ষমতায় গেল, হঠাৎ করে আপনাদের পাওয়ার বেড়ে গেল কেন? এবং পরবর্তীতে এখন যদি জামাত আপনাদের প্যারেন্ট সংগঠন না হয়, তাহলে আপনাদের পাওয়ার পলিটিক্সে যাওয়ার উপায়টা কি হবে? কারণ আপনাদের তো তাহলে প্যারেন্ট সংগঠন নাই, আর প্যারেন্ট সংগঠন না থাকলে একটা রাজনৈতিক সংগঠনের মূল উদ্দেশ্যটা কি হবে? ওকে থ্যাংক ইউ। আমরা মাঝখানে সারিতে আর প্রশ্ন দিচ্ছি না। আচ্ছা ভাই, স্পিকারটা একটু কন্ট্রোল করার অনুরোধ করছি। আমরা সিরিয়াসলি বিনীত অনুরোধ করছি, আমরা অনেকগুলো প্রশ্ন অলরেডি আসছে, যেগুলো উত্তর দিতে আমাকে আরো আধা ঘন্টা টাইম দিতে হবে কমপক্ষে। আপনি ভাবেন আমরা শিবিরের কাছ থেকে এই কমিটমেন্ট নিয়ে এসে আমরা আরো এরকম প্রোগ্রাম করবো। আশা করি সাদিক ভাই একমত পোষণ করবেন কিনা, সামনে আরো প্রোগ্রাম হবে এরকম, সেখানে সবগুলো প্রশ্ন লাস্ট প্রশ্ন উপরে সমস্যা ভাই টু দি পয়েন্ট। আচ্ছা, আমার কোয়েশ্চেন হলো যে এটা বলা হল, এটা গালিব ভাইয়ের কাছে কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা হলো ত্রিমণির ভাইয়ের কাছে করতেছে। এটা বলা হচ্ছে যে আচ্ছা, এটা বলা হচ্ছে যে তাদের সেই বা শিবিরের সেই ডেমোক্রেটিক স্পেসটা ছিল না, বা মিডিয়ার পেছনে অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা খরচ করা হয়েছে, অথবা জুডিশিয়াল একটা করাপশন করা হয়েছে, যে এটাকে জঙ্গি হিসাবে পিক্টোরাইজ করা হয়েছে। বাট আমার কোয়েশ্চেন হলো যে 2001 থেকে 6 পর্যন্ত জামাত জোট বা বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকার কারণে ও কি মানে তাদের কি সেই সাফিসিয়েন্ট স্পেসটা তৈরি হয়েছিল না যে জাতির সামনে এটাকে পরিষ্কার করা? এটা ছিল একটা কোয়েশ্চেন, যে তারা জঙ্গি না, এটা লাউডলি সবার সামনে বা বোল্ডলি সবার সামনে এসে বলা। আচ্ছা, তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে ছাত্র শিবির 71-এর ভূমিকা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে, কিন্তু আমার কোয়েশ্চেন হলো স্পেসিফিক যে আচ্ছা স্পেসিফিক যে ছাত্রলীগ এটা একটা অ্যাসাম্পশন যে 1971-এর ভূমিকা বা ছাত্র সংঘের ভূমিকা নিয়ে যদি ছাত্র শিবির অনেকে দায় না নিতে চায়, তাহলে ছাত্রলীগ যদি 50 ইয়ার্স লেটার, লেটস সে ইটস অ্যাসাম্পশন, যদি তারা ব্যাক করতে চায়, তাহলে কি তাদের আবার এই দায়টা চাপানো ঠিক হবে কিনা যে হাসিনা তোমাদের আম্মা তো এই ভুলগুলো করছে, সো ইউ শুড নট কাম ব্যাক? আর কারণ 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 শিবির অনেকবার ব্যান হয়েছে, ছাত্রলীগও ঠিক অনেকবার ব্যান হয়েছে। আর একদম লাস্ট একটা কোশ্চেন প্লিজ ভাই, সেটা হলো যে শিবিরের সাথে জমিয়তে তলাবার আসলে কতটুকু ইডিওলজিক্যাল পার্থক্য আছে এবং সিমিলারিটি আছে? থ্যাংক ইউ।
এখানে আপনাদের প্রতি বলে রাখা ভালো, অনেকগুলো প্রশ্ন কিন্তু অলরেডি উত্তরে চলে আসছে, যেগুলো সেগুলো একটু কনসিডার করে পাল্টা কোয়েশ্চেনটা যাতে এক্স্যাক্টলি যেখানে ফাঁক ফোকর আছে সেখানে হিট করা হয়। যেমন সাপোজ যে প্রশ্নটা আসছে একটু আগে 71 নিয়ে, যখন ব্যাখ্যাটা এইভাবে আসে, তখন একটা নিউ পলিটিক্যাল পার্টি ফর্ম হয়, নিঃসন্দেহে সেখানে নতুন কোনো মানুষ জন্ম নিয়ে আসবেন না। আলোচকরা যেটা বলছেন, সেখানে পলিটিক্যালি কনসাস পিপলরাই আসবেন। সাপোজ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়, তখন আওয়ামী মুসলিম লীগে এখানে মুসলিম লীগের বহু লোকেরা আসছিল, আর মুসলিমের যখন প্রতিষ্ঠা হয় সেখানে কংগ্রেসের বহু লোকেরা আসছিল। আবার এভাবে করে এই যে ট্রান্সফরমেশন, তার মানে এই না যে এখানে অমুক পার্টির কিছু ব্যক্তি আসছে বলে তার পরবর্তী পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তার প্রিভিয়াস সবগুলো কিছু সিমিলার করবেন, রানিং কাজগুলো সিমিলারিটিস করবেন। ঠিক শিবিরের ব্যাপারে যে আলাপটা এখান থেকে আসছে, শিবিরের প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্র সংঘের কিছু কিছু লোকেরা হয়তো সেখানে এনগেজ হয়েছে, বাইরের লোকেরা এনগেজ হয়েছে। তার মানে এটা মিন করে না যে ছাত্র সংঘের সবকিছু অ্যাক্টিভিটিস, তার স্ট্রাকচার, তার আইডিওলজি, তার সবকিছু এখানে নিয়ে এসে সে পারফর্ম করছে। তার নিঃসন্দেহে নিউ পলিটিক্যাল পার্টির ফর্ম হলে কনসাস পিপল অনেকেই আসবে যারা প্রিভিয়াস অনেক পলিটিক্যাল পার্টিতে এনগেজ ছিল। সুতরাং এই ব্যাখ্যাগুলো যেগুলো দিক থেকে আসছে, এগুলো মাথায় রেখে প্রশ্ন করলে আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি করা হয়। আমার মনে হয় এরকম প্রশ্নগুলো আমি প্রত্যাশা করছিলাম। আমি সরাসরি উত্তরে চলে যাব। আমার মনে হয় উত্তরে চলে যেতে পারি। নাম্বার 1 যে প্রশ্নটা, সেটা হচ্ছে এটা করবো সাদিক কাইমের কাছে, যেটা হল কমিটি আপনারা প্রকাশ করবেন কবে? আপনারা জানেন গত 16 বছরে আমরা কাজ করতে পারি নাই। অভ্যুত্থান পরবর্তী আমাদের কাজের সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, ফ্যাকাল্টি ভিত্তিক যাচ্ছি, ডিপার্টমেন্টে যাচ্ছি, টিএসসি, সেন্ট্রাল মসজিদ, ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তো শিক্ষার্থীরা আমাদের কাছে আসতেছে, আমাদের ব্যাপারে তাদের আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা ডিল করছি। আমরা আরেকটু সময় নিতে চাই, আমরা কাজ করতে চাই। এর পরবর্তীতে আমরা যখন সবার কাছে রিচ করতে পারবো এবং সামগ্রিকতা বিবেচনা করে আমরা আমাদের কমিটি আমরা গঠন করব। এর আগ পর্যন্ত আমাদের একটু সময়, যেহেতু আমরা কাজ করতে পারি নাই, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের আরেকটু সময় দরকার। শিক্ষার্থীদের আমাদের ব্যাপারে যে আপত্তিগুলো আছে, সেই আপত্তিগুলো ডিল করা দরকার। জি, এরপর আমরা জাহিদ ভাইয়ের কাছে যাব। আপনারা নিশ্চয়ই অন্যান্য ছাত্র সংগঠন সহ আরেকটা বিষয়, আমাদের এখানে মানে আমাদের শিবিরের যে স্ট্রাকচার, আমরা সবসময় বিভাগের ভিত্তিতে সবকিছু তত্ত্বাবধান করে থাকি। শিবিরের আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটিতে যে বিভাগগুলো আছে, সেই বিভাগের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু কোঅর্ডিনেট করি। আমি আগে বলেছি, শিবিরের এখানে নেতা হয় কম, কর্মী থাকে বেশি। তো আমরা এই বিভাগগুলোর মাধ্যমে আমরা সব জায়গায় ফ্যাকাল্টি এবং সব জায়গায় সমন্বয় করে থাকি। তার মানে আপনি শুধুমাত্র বিভাগ ফাংশন করার জন্য যেটুকু দরকার হয় সেটুকু তার রেসপন্সিবল পারসনকে অ্যাসাইন করেন, তিনি তার মতো করে অন্য লোকজন কোঅর্ডিনেট করে থাকেন। এক্স্যাক্টলি। ওকে, আমরা সরাসরি জাহিদ ভাইয়ের কাছে চলে যাব। সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটিস থেকে ছাত্রদের সাথে যায় এবং সাথে অনেক সময় প্রতিবাদ করেন, বিবৃতি দেন। তো জামাতের ইস্যুগুলো নিয়ে বা বিএনপির ইস্যু, কোন রাজনৈতিক আপার লেভেলের রাজনৈতিক সংগঠনের অ্যাক্টিভিটিসে নিশ্চয় দেন কিনা, দিলে যদি না দিয়ে থাকেন এক কথা, যদি দেয় জামাতের আমিরের যে বক্তব্য ক্ষমা চাওয়া না চাওয়া, এটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন কি, বা শিবির কতটুকু এটার সাথে অ্যাড্রেস করবে কি করবে না, আপনার বক্তব্য? একটা বিষয়ের পারসেপশন বোঝার অনেক ক্রাইটেরিয়া থাকে। তো শুধুমাত্র একটা জায়গায় একটা বক্তব্য দিলে সেটা হয় না, সেটা তার কথা, কাজ, তার অনেক কিছু দিয়ে সেটাকে আপনি জাস্ট করতে পারেন। এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি। আমি অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি এবং সাংবাদিকদের প্রশ্ন এই উত্তরটা দিয়েছি। তো ক্ষমা, এই প্রশ্নে আমার যেটা উত্তরটা ছিল বিভিন্ন জায়গায়, যে ক্ষমা তো সেই করতে পারে যে ভুক্তভোগী, যে ভিকটিমস, রাইট? এটাই তো নিয়ম হওয়ার কথা। তো স্বাভাবিকভাবে হচ্ছে আবার ক্ষমা কাকে করা হয়, যে ক্ষমা চায়। এখন পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো মাধ্যমে তার অপরাধ স্বীকার করেছে, অথবা কি তারা তাদের ক্ষমার প্রশ্ন কি এসেছে? নর্মালি আপনি যদি মানে ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও দেখেন, আপনি একটা গুনাহ করলেন, একটা অপরাধ করলেন, তো অপরাধ করার পরে তো আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করে না। আপনাকে আল্লাহর কাছে আগে মাপ চাইতে হয় যে আল্লাহ আমি এটা করছি, ভবিষ্যতে আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা ক্ষমা করেন। তা হাসিনা বা হচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের যে আচরণ, তারা বরং সেটাকে বলতেছে যারা আন্দোলনকারী ছিল তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ধরনের একটা অ্যাপ্রোচ তারা করার চেষ্টা করছে। তো সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ক্ষমার প্রশ্ন আসতেছে, বা তার মানে আপনি এটার বিপরীত স্ট্যান্ড নিচ্ছেন, ক্ষমা চাওয়ার কেউ বক্তব্য দিলে, কিন্তু জামাতের আমির যে বক্তব্য দিচ্ছে এটা কি আসলে তার পরবর্তী কিছু বক্তব্য দেয়, যেটা মনে হয় তিনি কি এটা টার্গেট করছেন যে হচ্ছে
এই যে হঠাৎ করে 5 তারিখের পরে এক অপরের ঘর বাড়ি দখল করা, প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করা, এটা ঠেকানোর জন্য কি এরকম আমি বক্তব্য দিচ্ছেন? এই প্রসঙ্গে বলছি যে জামাতের আমিরকে আমি সরাসরি এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি আসলে এই ক্ষমার প্রশ্নটা কেন বলেছেন। তো তখন তিনি বলছেন যে আমি কি এটা স্পষ্ট বলছি যে আমি ক্ষমা করে দিয়েছি? আপনি মিডিয়াতে এটা একটু দেখবেন, এটাকে টুইস্ট করা হয়েছে, কিছুটা ম্যানিপুলেট করা হয়েছে। তো উনি যেটা এসেছেন সেটা তিনি বলেছেন যে আমরা এই ক্ষমা দ্বারা এটা বোঝাচ্ছি যে দলীয়ভাবে, যেমন ছাত্র শিবিরের উপর অনেকে হামলা করেছে, এখন ছাত্র শিবির প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে যারা যারা হামলা করছে সবাইকে ধরে ধরে মারবে, বিষয়টা কি উচিত হবে আপনারা মনে করেন? কিন্তু সেম ওয়েতে ওনার বক্তব্য হচ্ছে উনি সেটাকে মিন করেছেন যে জামাত এখন এভাবে করবে না, জামাতের উপর হামলা হয়েছে, জামাত প্রত্যেকটা ইউনিটকে দায়িত্ব দিয়েছে তোমরা ধরে ধরে বিচার কর না, বরং রাষ্ট্র বা যেটা আমাদের আইন আছে, আদালত আছে, তারা বিচার করবে। এবং তিনি এটাও বলেছেন যে তিনি তার উত্তরে যেটা বলেছেন যে যারা ভিকটিমস হয়েছে তারা যদি আইনি সহায়তা চায়, জামাত সেখানে আইনি সহায়তা করবে। এবং ছাত্র শিবির আমরা ছাত্রদের জায়গা থেকে এই প্রস্তাবটা আমরাও বলেছি, ইতিপূর্বে কয়েকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যারা ভিকটিম ছিলেন তারা যদি কোনো আইনি সহায়তা চায় ছাত্রদের জায়গা থেকে, শিক্ষার্থীদের জায়গা থেকে, ছাত্র শিবির সেখানে সহায়তা করবে। মূলত বিষয়টা এমনটাই ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে যাবো শিশির মনিরের কাছে। ওনার কাছে প্রশ্ন হচ্ছে, শিবিরের সংবিধানের এক্সপ্লেনেশন একজন দিয়েছেন, সেটা হচ্ছে এখানে এক্সিকিউটিভ কাউন্সিলকে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে এম্পাওয়ার করা হয়েছে, যেটা ফ্যাসিজম ক্রিয়েট করে। শিবিরকে আদৌ ফ্যাসিজম ক্রিয়েট করে কিনা বা বেটার মডেল আছে কিনা, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করেন? এই প্রশ্নটা যিনি করেছেন তিনি দেখবেন যে এই গঠনতন্ত্রের 25-এ বলা আছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে যদি টানাপোড়েন শুরু হয় তাহলে কি হবে। এটা ওই অর্থে না, কেন্দ্রীয় সভাপতিকে যতটুকু পাওয়ার দেওয়া আছে এটাকে কার্যকরী পরিষদের কাছে আবার একটা কাউন্টার পাওয়ার দেওয়া আছে, টু গিভ ব্যালেন্স। এই ব্যালেন্সের 25-এ বলা আছে যদি কোনো ব্যাপারে কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং যদি একে অপরের রায় মেনে নিতে না পারেন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী গৃহীত হবে। ধরেন কোনো কারণে কেন্দ্রীয় সভাপতি একক ক্ষমতা অ্যাপ্লাই করতে চাইলে তাহলে তাকে আনসারেবল হতে হবে এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে। এক্সিকিউটিভ কাউন্সিল এক কথা বলছে, কেন্দ্রীয় সভাপতি আরেক কথা বলছে, তাহলে তো কোনো সুরাহা হবে কি করে? বলছে এই সুরাহা হবে সারা দেশে যারা সদস্য আছে তারা যে পক্ষে ভোট দিবে এই পক্ষেই। তারা যদি কেন্দ্রীয় সভাপতির পক্ষে ভোট দেন তাহলে কার্যকরী পরিষদ বাতিল হয়ে যাবে, তারা যদি কার্যকরী পরিষদের পক্ষে ভোট দেন তাহলে কেন্দ্রীয় সভাপতি অটো চলে যাবে। তাহলে দেয়ার ইজ চেকস অ্যান্ড ব্যালেন্স। এই জন্য যে ফেসিজমের কথা বলছি, এখানে ফেসিস্ট হয়ে ওঠা এত সহজ নয়, এটার ইন্টারনাল চেকস অ্যান্ড ব্যালেন্স। অসংখ্য ধন্যবাদ। তার মানে তিনি প্রুফ করার বোঝানোর চেষ্টা করছেন তার এখানে পাওয়ার ব্যালেন্স করার একটা করছেন এবং ক্রিটিক্যাল টাইমে সরাসরি সকল সদস্যদের থেকে তার পাওয়ার ট্রান্সফার করছেন। নিঃসন্দেহে সেটা আপনারা অবশ্যই চেক করবেন সংবিধানে আসলে সেটি আছে কিনা, চেক করার অধিকার নিশ্চয়ই রাখেন। আমরা এরপরের প্রশ্নে যাব, সেটি হলো সাদিক কারিমের কাছে। পার্বত্য ইস্যুতে ভাগ হওয়া না হওয়া, একটি গোষ্ঠীর দাবি উপস্থাপন করা এবং শান্তি বাহিনী তৈরি হওয়া, অনেকগুলো পরিবেশে সরাসরি শিবির করেছেন, এটা কি ভাগ হওয়ার পক্ষে না দেশ থাকার পক্ষে? অবশ্যই পার্বত্য চট্টগ্রাম এটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, বাংলাদেশের ভূখণ্ড, অবশ্য বাংলাদেশের পক্ষে থাকবে, এটা বাংলাদেশেরই থাকবে। তার মানে আপনি ওইখানে মাইনরিটিস যারা আছে তাদের অধিকার দিতে চান বাংলাদেশি হিসাবে, আলাদা শাসন চান না। পার্বত্য চট্টগ্রামে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন তারাও আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের অবশ্য অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন। তাদের অধিকার ইনশিওর করা, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সবার আগে দেওয়া, এটা আমাদের অবশ্যই শিবিরের দাবি ছিল। আমরা সবসময় তাদের দাবি দেওয়ার পক্ষে আছি। কিন্তু যারা ষড়যন্ত্র করে, যারা চক্রান্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এখানে অনেক কমপ্লেক্স পলিটিক্স, এখানে যারা বিচ্ছিন্নতাবাদী আছে, এই গ্রুপের বিরুদ্ধে আমরা সবাই, আমাদের উপজাতি বন্ধুরা তাদের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। তো এর বাইরে যারা দেশের পক্ষে যারা আছে, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এরপরে যেমন জাহিদ ভাইয়ের কাছে সরাসরি ইনক্লুসিভিটি নিয়ে, আপনাদের সংগঠন, আপনারা একটা আধুনিক সময়ে এসে রাজনীতি করছেন, বাট ইনক্লুসিভিটির যে প্যারামিটারগুলো, নারীকে নারীর অংশ থাকা বা মাইনরিটিস বা অন্যান্য বিষয়গুলো, এ ব্যাপারে আপনার সংগঠনের এক্সপ্লেনেশনটা কি? আসলে নারীরা কেন এখানে এম্পাওয়ার্ড না, অ্যাক্সেস পায় না, বা অনেক সংগঠন তো এরকম দেয়, তো এক্ষেত্রে আপনাদের বক্তব্য কি?
আচ্ছা, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। যেহেতু ইসলামের কিছু কনসেপ্ট রয়েছে, ইসলামের কিছু ভ্যালুস রয়েছে, এটা আপনাদের যথেষ্ট কিন্তু যারা আছেন সবারই স্টাডি থাকার কথা, অন্য ধর্মেরও থাকার কথা। তো ইসলামের চেয়ে বড় ইনক্লুসিভ আমার কাছে পার্সোনালি মনে হয়, আমার অবজারভেশন, এর চেয়ে বড় ইনক্লুসিভ আর কেউ হতে পারে না। আপনি পৃথিবীর হিস্ট্রিক্যালি এটাকে যদি অ্যানালাইসিস করেন, অথবা আপনি যে গ্রাউন্ড থেকে অ্যানালাইসিস করেন না কেন, ইসলামে পৃথিবীতে সবচেয়ে বেশি ইনক্লুসিভনেসের প্রমাণ দিয়েছে অন্য অপর সকল মতাদর্শের চেয়ে। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন জাহিলিয়াত যুগ ছিল, আপনি জানেন যে নারীদেরকে কি পরিমাণ একটা অপারেশনের মধ্যে রাখা হতো এবং তাদেরকে তুচ্ছতা ছিল, সমাজের অচ্ছুত একটা শ্রেণী মনে করা হতো। এরপরে যাদের পাওয়ার ছিল তারাই হচ্ছে সবকিছুর অধিকারী ছিল, অন্য মাইনরিটি বা আদার্সদেরকে আদারিং করা হতো। তো ইসলাম এরপরে সবাইকে তার প্রাপ্য অধিকার দেওয়াটা নিশ্চিত করেছে। এবং একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, এই হিজরতের পর তিনি মদিনার যে একটা রাষ্ট্র কাঠামো, একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, এটা অন্যতম কারণ ছিল ওনার নেতৃত্ব। সেখানে তিনি সবাইকে তার অধিকারগুলোকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন এবং অধিকারগুলো নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন। সেখানে আউস এবং খাজরাজ গোত্র ছিল, তারা দীর্ঘদিন একটা কনফ্লিক্টে ছিল, তারা একের অধিকারটা আরেকজনকে দিতে চাইতো না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সেখানে গিয়ে তাদের ভিতরে একটা সমাধান করেছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এরপর দেন তারা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে রিসিভ করেছিলেন। এবং মদিনা রাষ্ট্রে আপনি দেখেন, সেখানে অন্য ধর্মাবলম্বী লোকজনও ছিল, ইহুদি গোত্র ছিল, সবাই যার যার ধর্মের যে রাইটস রয়েছে সেটাও ভোগ করবে, নারীরা তাদের অধিকার ভোগ করবে। তো ইসলামী ছাত্র শিবিরও আসলে এই কনসেপ্টের বাহিরের কিছু না। এখন আপনি যদি মনে এই প্রশ্ন তুলেন যে ছাত্র শিবিরের মধ্যে নারী নাই কেন, এই জন্য তারা ইনক্লুসিভ না, তো এক্ষেত্রে আমি বলবো যে 242 জনের যে কমিটি, সেখানে কয়জন নারী আছে? সেখানে যদি আপনি খোঁজেন, আপনাকে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজতে হবে, 10 জন বা 12 জন পাবেন কিনা আমার সন্দেহ আছে। তাহলে এটা কি এটা ব্যালেন্স হলো? এটা তো একটা মারাত্মক লেভেলের, মানে নারীর অধিকারের কথা বলে তাকে মারাত্মক লেভেলের একটা বৈষম্য আপনি করলেন। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা নারীদের আলাদা প্ল্যাটফর্মকে প্রমোট করবো। এটার কয়েকটা কারণ আছে। এখানে বাংলাদেশের কালচারাল কিছু বিষয় রয়েছে, যে কোনো জায়গায়, যেমন বাংলাদেশের যে কালচার আপনি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর কালচারের সাথে খুঁজে পাবেন না। একটু খেয়াল করুন, যারা এখানে মক্কা গিয়েছিলেন, আমি গত বছর গিয়েছিলাম, আমাদের সাদিক ক্যামে গিয়েছিলেন, তো সেখানে দেখলাম যে মানে মসজিদে হারামের মধ্যে নারী পুরুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সেটা কি আপনি বাংলাদেশে চিন্তা করতে পারেন? কোন মসজিদে এক কাতারে নারী পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে? তো এটা কল্পনা করা যায় না। এই কালচারাল কিছু বিষয় আসলে ধাপে 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 সেটা মানুষের চিন্তা চেতনা যখন চেঞ্জ হয়, তখন সেটা চেঞ্জ করাটা পসিবল হয়। এই জন্য আমরা মনে করছি ঢাকা ইউনিভার্সিটি যদি এখনো রেশিও চিন্তা করা হয় 50%, নিশ্চয়ই 50-50, রাইট। আবার কিছু ইউনিভার্সিটিতে, যেটা আমাদের অবজারভেশন, মোর দেন 50% হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা। তাহলে আপনি সেখানে কোন যুক্তিতে ইনক্লুসিভের কথা বলে 242 জনের মধ্যে 10 জন নারী কমিটি দিচ্ছেন? এটা তো মারাত্মক প্রশ্ন। তার মানে আপনার, আমরা যেটা বলছি, প্রত্যেকটা ইয়াতে নারীদের আলাদা প্ল্যাটফর্ম হবে, তবে কমন যে ইস্যুগুলো রয়েছে, যেমন আজকে এখানে আমাদের নারী শিক্ষার্থীরা আছে, আমার কাছে সবচেয়ে ভালো লাগতো যদি আপনারা অ্যারেঞ্জমেন্ট এভাবে করতে পারতেন, মাঝখানে একটা পার্টিশন হইতো, 50% নারী উপস্থিত হতো, 50% পুরুষ হতো। তাহলে এটাকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু সেটা আপনারা করতে ব্যর্থ হয়েছিল যে কালচারাল প্রবলেমের কারণে। আপনি এখনো সেই কালচার ইউনিভার্সিটিতে করতে পারেননি। এই জন্য আমরা কাজ করতে চাই কমন ইস্যুতে নারী পুরুষ একসাথে কাজ করবে, বাট নারীদের অধিকার রিলেটেড ইস্যুগুলো একটু পুরুষদের থেকে ব্যতিক্রম, সেগুলো নিয়ে নারীরা আলাদা প্ল্যাটফর্ম করবে, আমরা সেটাকে পূর্ণ সাপোর্ট। এবং এটা আমাদের ইনক্লুসিভনেস। আপনি বলছেন নারীরা ওইখানে সুপিরিয়র থাকবে এবং এম্পাওয়ার্ড, রাইট, এবং তারা ডিসিশন নেবে, আপনি কোঅপারেট করবেন, এবং তাদেরও 242 জন আলাদা একটা কমিটি, এবং আপনি কোঅপারেট করবেন, রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আমরা এরপরের প্রশ্নে যাবো। প্রশ্নটা যাবে শিশু মন্দিরের কাছে। প্রশ্নটা হচ্ছে, প্রধান হইতে হইলে, একজন বলছেন তার ভাষ্য অনুযায়ী ছাত্র সংগঠনের প্রধান হতে হলে ছাত্রত্ব থাকা উচিত। এখন যিনি ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি হন, একটু বয়স বেশি হন, সংগঠনটা এটা কেন, বা এরকম ডেভেলপ করার সুযোগ আছে কিনা, রানিং ছাত্ররাই পুরো গ্রাউন্ডে লিডিং দেবে, এটা পসিবল কিনা, নাকি হাইপোথেটিক্যাল? একটু আমি তো মনে করি A to Z পুরাটাই কারেন্ট ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এই কালচারে একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইয়া কেন্দ্রে এসে কিছু সময় পার করে অটোমেটিক ছাত্র জীবন শেষ হয়ে যায়। একটু লাউডলি বলতে হবে। তো আমি বিশ্বাস করি, আমি অলওয়েজ আই থিঙ্ক দ্য স্টুডেন্ট পলিটিক্স should be governed by the students only, এবং তবেই ছাত্রদের ছাত্র সুলভ মানসিকতা থাকে। এটা একটা টেন্ডেন্সি ব্যাপার, এটা টেন্ডেন্সি সবার হয়ে ওঠে না। আমার মনে আছে আমরা যখন শিবিরের কেন্দ্রে কাজ করেছি,
আমাদের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন, আমাদের আলোচনার একটা কেন্দ্রবিন্দু থাকতো কি করে কারেন্ট ছাত্রদের হাতে শিবিরের লিডারশিপ তুলে দেওয়া যায়। সবটা পারা যায়নি, বাট উই বিকেম সাকসেসফুল পার্শিয়ালি। এবং এখনো মনে হয় ছাত্র শিবিরের এই চেষ্টা করা উচিত সো ফার প্র্যাকটিকেবল, ছাত্রদের হাতেই ছাত্রদের লিডারশিপ তুলে দেওয়া উচিত। এবং আপনারা কি কম্পারিজন করলে আপনারা নিজেদেরকে বেটার মনে করছেন অন্য সংগঠনের তুলনায়? ওই সময় তাই ছিলাম, 2008-2009 ওই সময় তাই ছিল। এবং আমার মনে আছে আমি একটা চিঠি লিখছিলাম তখনকার দিনের ছাত্রলীগের সভাপতি, তখনকার দিনের ছাত্র দলের সভাপতিকে এবং সেক্রেটারিকে একটা চিঠি পাঠিয়েছিলাম দূত মারফত, এই কথা বলে যে চলেন সবাই ইউনাইটেড হই আর ছাত্রদের কাছে ছাত্রদের নেতৃত্ব তুলে দিই। দেখলাম তারা খুব ভালোভাবে জিনিসটা নিলেন না, এবং আমার কাছে মনে হচ্ছিল তখন যে ওনারা তখন ছাত্রদল, তখন তো 111 সরকার চলমান, 2008 সালের 29শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো এগুলো থেকে এই জায়গায় যদি আসা যেত না, তাহলে গোল্ডেন পিরিয়ড অফ স্টুডেন্ট পলিটিক্স হতো, যদি ছাত্ররা ছাত্রদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারত। সহজ হবে না, বাট উই হ্যাভ টু স্ট্রাগল ডে বাই ডে। হয়তো পসিবল হবে। আই এক্সপেক্ট ছাত্র শিবির এই ক্ষেত্রে এক্সাম্পলারি, উদাহরণস্বরূপ নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমাদের প্ল্যান ছিল 10:30টার মধ্যে আমরা প্রশ্ন উত্তর শেষ করব। আমাদের হাতে 1 মিনিট সময় আছে, সেই হিসাবে সেই প্রশ্নটি আমি জানি না মডারেটর হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছি কিনা। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল প্রশ্নটাকে কঠিন করে উপস্থাপন করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপন করা। সর্বশেষ প্রশ্ন যাব জাকির ভাইয়ের কাছে, সেটি হচ্ছে আপনারা কি টপারদেরকে হাইজ্যাক করে কমিটিতে ইন করছেন, নাকি আসলে জাহির ভাই কাছে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কমিটিতে সাংগঠনিক সম্পাদককে দেখা গেল যে তিনি ফার্স্ট, আরেকজনকে দেখা গেল তিনি গোল্ড মেডেল পেয়েছেন, সভাপতিকে দেখা গেছে সেক্রেটারি রেজাল্টটা তখন পাবলিশ হয় নাই, যদিও তার রেজাল্ট ভালো ছিল। তারপর হচ্ছে সভাপতির রেজাল্ট তখন থার্ড অব্দি উপস্থাপন করা হয়েছে। তার মানে কি হঠাৎ করে হাইজ্যাক করে নিয়ে আসছেন, নাকি এখানে কি মেকানিজম আছে কাজের মধ্যে? এটা ক্লিয়ার করবেন এক্স্যাক্টলি, তারা আসলে ক্লিয়ার করতে চায় এখানে কি মেকানিজম ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে রেজাল্টের ক্ষেত্রে শিবিরের একটা ইনক্লুসিভনেস আছে, যে বারবার আমরা ইনক্লুসিভ বললেন না, তো এখানে শিবির আসলে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে নেতৃত্বটা তৈরি হয়। তো মেধাবী এবং মেধার আসলে বর্তমান সময়ে এসে যদি আমরা চিন্তা করি, দেখুন এখানে অনেকে যে সাংবাদিকতার সাথে জড়িত আছে, তো এই যে আপনি আপনার পেশাতে কতটা ভালো এবং কতটা দক্ষ, এটা কিন্তু একটা মেধার পরিচয়। বর্তমানে আপনি দেখেন যারা ফ্রিল্যান্সিং করে, হিউজ একটা জেনারেশন কিন্তু ফ্রিল্যান্সিং করে সে বাংলাদেশকে অনেক উপকার করতেছে এবং বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা একটা অবস্থান তৈরি করে আছে। এজন্য মেধার আসলে সংজ্ঞাটা কোনো একটা শব্দ দিয়ে বা শুধুমাত্র অনলি রেজাল্ট দিয়ে আমরা এটাকে মিন করি না। তবে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টও আপনি বলতে পারেন প্রায়োরিটি বেসিস ভিত্তিতে। তো এক্ষেত্রে শিবিরের টোটাল কার্যক্রমগুলো ওরিয়েন্টেড হয় মেধার চর্চার মধ্যে দিয়ে। এই যে আপনার সিলেবাসের কথা বলছেন, আরো অনেকগুলো বিষয় আছে, আমাদের প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়। এক্ষেত্রে যিনি মেধাবী আছেন ওনাকে আরো কিভাবে মেধার স্বাক্ষর রাখা যায় সেটার জন্য আমরা চেষ্টা করি। আর যারা একটু কম মেধাবী আছেন, অর্থাৎ আপনাদের সংজ্ঞান যেভাবে দেখবেন সেটাকে আরো কিভাবে সান্নিধ্য করা যায়, মূলত আমরা এই বিষয়গুলো খেলি। আর আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটা কমন সেন্স হচ্ছে বা কমন ডিরেকশন হচ্ছে, যিনি যে লেভেলটাতে আছেন কখনো সেখান থেকে যেন নিচে না যায়, বরং সেখানে থাকবেন, সেখান থেকে উপরে যাবেন। অ্যাটলিস্ট যদি সেটাও না পারেন, তাহলে আপনার আগের রেজাল্টটা যেন করে, তবে সেটা নিম্নগামী না, মানে মোটিভেশন লিডারশিপের রেজাল্ট ফ্যাক্টর না, বাট এখানে কাজ করার পাশাপাশি তিনি রেজাল্ট ধরে রাখার মতো কালচার, একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ, এটা আমরা কন্টিনিউয়াসলি অবভিয়াসলি। তার মানে রেজাল্ট থাকতেও পারে, না থাকতে পারে, বাট এনভায়রনমেন্টটা তাকে হেল্প করে রেজাল্ট তৈরি করতে। আমরা অডিয়েন্সদের উপকারতে বলছি, আপনাদের জন্য আরো চমক কিন্তু অপেক্ষা করছে। অনেকে চলে যেতে যাচ্ছেন, চলে গেলে চমক নিশ্চয়ই মিস করবেন। আমি একটা প্রশ্ন না করে লোভ সামলাতে পারছি না, সেটাও জাহির কাছে করবো। আপনারা কি শুধু মাওলানা মওদুদের বই পড়ান আসলে সিলেবাসে? আর কয়েকটা স্কলার নাম বলেন তো যাদের বই আপনারা আসলেই পড়ান। আপনি তো 81টার মধ্যে 26টাই বলেছেন যে এখানে মাওলানার মওদুদ, তো আরো তো সংখ্যাটা ওইদিকে বেশি। তো এই জন্য মাওলানার বই আসলে কেন পড়া হয়, এখানে যারা মাওলানাকে নিয়ে স্টাডি করেছেন ওনাকে আসলে মওদুদি বাদ হিসেবে আমরা কখনো দেখি না। এবং ছাত্র শিবিরে যত দায়িত্বশীল বা যারা আমাদের জনশক্তি আছে
আমরা কখনো মৌদুদিকে একেবারে নিজেদের পীর সাহেব মনে করা এটা কখনো করি না, কিন্তু স্পষ্ট আমি ঘোষণা দিচ্ছি মৌদুদি কখনো আমরা পীর মনে করি না। মৌদুদির যতটুকু গ্রহণ করার যোগ্য আমরা মনে করি ততটুকু আমরা গ্রহণ করি। আপনি কি তার লিটারেচারকে ক্রিটিক করতে প্রস্তুত? ডেফিনেটলি ক্রিটিক করতে প্রস্তুত হবো না কেন। এবং আমাদের স্টাডি সার্কেলগুলোতে যখন ওনার বই হয়, ওনার লাইফ স্টাইল, এরপরে হচ্ছে ওনার ওই বই নিয়ে আমরা ক্রিটিকের আমাদের জনশক্তিদের সুযোগ দিয়ে থাকি। তার মানে আপনি আরো অনেক স্কলারের বই লিখেছেন যেগুলো হচ্ছে, তবে মাওলানা মওদুদী অনেকগুলো ক্যাটাগরিকে কভার করে তিনি আমাদের পর্যালোচনা করে এবং সবার মতামতের ভিত্তিতে ওনার চিন্তাশীলতা গুলো আমাদের জন্য প্রয়োজন এটা মনে করেছি দেখে আমরা নিয়েছি। তবে আমি যদি এভাবে অ্যানালাইসিস করি যে পুরো সিলেবাসটা যদি স্কুল সিলেবাস, কলেজ সিলেবাস, উচ্চতর সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস সব কিছু কভার করলে এখানে কি নিশ্চয়ই অন্যদেরকে এম্পাওয়ার করা হয়েছে বেশি নাকি মাওলানা মওদুদীকে বেশি বলা যায়? আমি তো বলছি ভাই, এখানে আসলে কারো এম্পাওয়ার করাও ফ্যাক্টর না, আবার কাউকে ইগনোর করাও ফ্যাক্টর। বাট এখানে ফ্যাক্টর হচ্ছে আমাদের নিডসটা কি, আমরা সেখান থেকে খুঁজে খুঁজে সেই বিষয়গুলো। তার মানে আপনি বিভিন্ন টপিককে কভার করার চেষ্টা করছেন যেভাবেই হোক, আর ফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, যে মাওলানা মওদুদী এসব সকল টপিকে কভার করে বলেছেন বলে তার বইটা অ্যাড হয়েছে, এরকম কিছু হতে পারে। অবভিয়াসলি। থ্যাংক ইউ। আমরা অনেকগুলো প্রশ্ন দিলাম, যত প্রশ্ন কঠিন করার সুযোগ আমার ছিল আমাদের থেকে চেষ্টা করেছি। এরপরেও ছাত্র শিবিরের সভাপতি কিছু আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন যে হচ্ছে আগামী দিনে অনুষদ এবং ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া হবে। আমি জানি না আপনাদের প্রশ্নের ক্ষুধা মিটেছে কিনা, না মিটলে সেদিন ছাত্র শিবির পুরো প্রকল্পগুলো আমি বিশ্বাস করছি। এবারে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো, খুবই সংক্ষেপে কথা রাখবেন আমাদের আজকের অন্যতম অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শেষ করে অনুরোধ করছি। সর্বশেষ